ঠিক আছে। আচ্ছা, আমরা আমাদের বাকি পার্ট যেটা ছিল এমসিকিউর ওটা আজকে শেষ করবো। হ্যাঁ, তো তোমরা একটু দ্রুত জয়েন হয়ে যাও, দ্রুত আমাকে একটু জানাও। হ্যাঁ, সবকিছু ক্লিয়ার কিনা একটু সবাই ডান লেখো। হ্যাঁ, কমেন্টে একটু যদি সবকিছু ক্লিয়ার থাকে তাহলে আমাকে একটু জানাও, লেখো যে ডান। আমরা আমাদের এমসিকিউর যে বাকি পার্টটা ওটা আজকে শেষ করে দিবো একেবারে, ঠিক আছে? দ্রুত দ্রুত তোমরা জয়েন হয়ে যাও, জয়েন হয়ে আমাকে একটু জানাও যে আমার কথা ক্লিয়ার কিনা এবং কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ, একটু আমাকে জানাও। আচ্ছা, কোথায় কোথায় তোমরা দ্রুত জয়েন হও, কোথায়? ক্লিয়ার, রাইট? ওকে, ইফতি 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 বলছে ক্লিয়ার। ওকে, বাকিরা কোথায়? সবাই সবাই চলে আসো। হ্যাঁ, আজকে হ্যাঁ সবাই খাতা কলম নিয়ে বসবা। আর লাস্ট ক্লাসে যেটা বলছিলাম আবারও বলে দেই, এমসিকিউ এই টোটাল তোমরা প্রয়োজনে কাউন্ট করে রাখবা। হ্যাঁ, যে সবচেয়ে বেশি সঠিক অ্যান্সার দিতে পারবা তার জন্য আছে স্পেশাল গিফট। ক্লিয়ার? সে হবে আমাদের এই ফিজিক্স এমসিকিউ ক্লাসের স্পেশাল স্টুডেন্ট। ক্লিয়ার? ওকে, সরফরাজ বলছে ক্লিয়ার। ওকে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা তাহলে শুরু করে দিই। হ্যাঁ, তানজিল তানজিল কোথায়? সরফরাজ, ইফতি। ওকে, আমরা লাস্ট ক্লাস হচ্ছে কোথায় ছিলাম? 21 নম্বর, রাইট? আজকে 22 নম্বর থেকে শুরু করবো। 22 নম্বর থেকে শুরু করবো আজকে। হ্যাঁ, ওকে, আচ্ছা, তাহলে একটু সবাই দেখি 22 নম্বর যেটা আছে। 22 নম্বর কি বলছে? যে 1 কেজি ভরের কোন বন্দুক থেকে 1 গ্রাম ভরের একটি বুলেট 100 মিটার/সেকেন্ড বেগে বেরিয়ে যায়, বন্দুকের পশ্চাৎ বেগের মান কত? বন্দুকের পশ্চাৎ বেগের মান কত? ইভান আশরাফ, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, সবাই খাতা নিয়ে বের হও, খাতা নিয়ে বসবা। হ্যাঁ, খাতা নিয়ে বসবা, এই খাতা এবং ক্যালকুলেটর নিয়ে বসতে হবে। হ্যাঁ, আচ্ছা, তোমরা একটু ঝটপট বলো তো 22 নম্বরটা পারবা কিনা? দ্রুত। 1 কেজি ভরের একটি বন্দুক থেকে 1 গ্রাম ভরের একটি বুলেট 100 মিটার/সেকেন্ড বেগে বেরিয়ে যায়, বন্দুকের পশ্চাৎ বেগের মান কত? ঝটপট একটু অ্যান্সার দিয়ে দাও, ঝটপট। ওকে, তাহলে খেয়াল করো, দেখো আমরা M1 V1 প্লাস M2 V2 ইকুয়াল টু 0, কারণ বন্দুক এবং গুলি এদের আদি বেগ কি থাকে? 0 থাকে। আদি বেগ কি থাকে বলতো? 0। তাহলে আদি ভরবেগ কত হবে? 0 হবে। তাহলে খেয়াল করো, দেখো আমরা M1 যেটা আছে, M1 1 কেজি, M1 যদি বন্দুকের ভর ধরি তাহলে V1 হচ্ছে বন্দুকের বেগ, V1 কি হবে বলতো? বন্দুকের বেগ প্লাস M2, দেখো M2 হচ্ছে 1 গ্রাম, আমরা এটা 1 কেজি নিব। 1 × 10⁻³ 10 কত বলতো? 3। তাহলে খেয়াল করো, দেখো 1 × 10⁻³ ইন্টু বেগ কত? 100 মিটার/সেকেন্ড ইকুয়াল টু কত বলতো? 0। তাহলে একটু খেয়াল করো দ্রুত, তোমরা তোমরা অ্যান্সার দিয়ে দাও, দেখো কত আসে। হ্যাঁ, আচ্ছা, তাহলে v সমান কি লেখা যায়? v সমান দেখো কত লেখা যায়? 10, রাইট? ওটা চলে গেলে কত হবে? -10 মিটার/সেকেন্ড। দেখো তো ক্যালকুলেশন ঠিক আছে কিনা, রাইট? 100 into 10⁻³ 0.1। ও 10, 0.1, রাইট? 0.1। তাহলে 0.1 মাইনাস 0.1 মিটার/সেকেন্ড। 1 নম্বর, হ্যাঁ, 0.1 22 ডি, রাইট? 0.1 মিটার/সেকেন্ড। ইফতি ধন্যবাদ।
তাহলে 22 কত, 22 ডি, রাইট? আচ্ছা, এরপরে খেয়াল করে দেখো 23 নম্বরটি, এটা একটু মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, আমাদের 2023 সালে এসএসসি পরীক্ষায় কিন্তু ঢাকা বোর্ডে আসছিল। ক্লিয়ার? এটা কে কে পারবে একটু বলে দাও তো। প্রকৃতিতে ইউরেনিয়ামের পরিমাণ কত? প্রকৃতিতে ইউরেনিয়ামের পরিমাণ কত? দ্রুত ঝটপট অ্যান্সার চাই। সরফরাজ, ইভান আশরাফ কোথায়? দ্রুত বলো, দ্রুত। 23 নম্বরটা আমি চাই, তোমরা এটা অ্যান্সার দাও দ্রুত ঝটপট। প্রকৃতিতে ইউরেনিয়ামের পরিমাণ কত? প্রকৃতিতে ইউরেনিয়ামের পরিমাণ কত? হ্যাঁ, 23। 23 বলছে কত? 23 হচ্ছে 0.3%। না, ইফতি অ্যান্সার হলো না। ইফতি আরেকবার খেয়াল করো। হ্যাঁ, 23 হচ্ছে তোমার 0.7%। মাথায় রাখবা। হ্যাঁ, প্রকৃতিতে ইউরেনিয়ামের পরিমাণ 0.7%। ইফাত উদ্দিন সবাই 23 রে, না 23 এ না, হ্যাঁ 0.7% মুখস্থ রাখবা। প্রকৃতিতে ইউরেনিয়ামের পরিমাণ হচ্ছে 0.7%। 0.7%। ইফাত উদ্দিন, ওকে। নেক্সট, আমাদের দেখো 24 নম্বর কি বলছে। 24 নম্বরে বলছে যে উদ্দীপকের লেখচিত্রের ঢালের একক নিচের কোনটি? উদ্দীপকের লেখচিত্রের ঢালের একক নিচের কোনটি? দ্রুত ঝটপট অ্যান্সার দিয়ে দাও, আমি তোমাদের কাছ থেকে অ্যান্সার চাই। না পারলে আমি করে দিব অফকোর্স। দ্রুত তোমরা 24 নম্বরটা দেখাতে পারো কিনা। 24 নম্বর কি বলছে দেখো, এই বরাবর দেওয়া আছে বল, এই বরাবর দেওয়া আছে সময়, তোমাকে বলছে ঢাল কি হবে? ঢাল দেখো 0.7%। এই যে রুবিনা বেগম, ওকে, আচ্ছা আফরিন, আচ্ছা। তাহলে একটু দ্রুত 24 নম্বরটার অ্যান্সার কি হবে? দ্রুত বলে দাও তো। 24, দ্রুত আমি তোমাদের কাছ থেকে অ্যান্সার চাই দ্রুত। 24 কি হবে? দেখো ওয়াই অক্ষ বরাবর বল আছে, এক্স অক্ষ বরাবর সময়। ঢাল তাহলে কি হবে? ঢাল কি হবে বলো তো? ঢাল 24 ডি কে বলছে? ওকে, ইফতি বলছে হচ্ছে 24 ডি। তাহলে আমি একটু খেয়াল করি, দেখো ঢাল উপরে হচ্ছে বল, নিচে হচ্ছে তোমার সময়। তাহলে খেয়াল করো, বলের একক কি? বলের হচ্ছে তোমার নিউটনকে যদি আমরা ভাঙি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, নিচে আসা একটা সময়, তাহলে হবে কত? কেজি মিটার পার সেকেন্ড ইনভার্স 3। কেজি মিটার পার সেকেন্ড ইনভার্স 3 কত আছে বলতো? 4 নম্বর আছে। ইফতি দারুন, তানজিল রহমান চমৎকার, চমৎকার। ইফাজউদ্দিন 24 ডি, না ইফাজ 24 ডি হবে না। দেখো এটা হচ্ছে তোমার কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হচ্ছে বলের একক। কার একক বলতো? বলের একক। কার একক? বলের একক, রাইট? আমাদেরকে বলতে হচ্ছে ঢালের একক। ঢাল কি এখানে? দেখো ঢাল তোমরা কি বলেন, y is equal to mx পড়ছিলে না? y is equal to কি বলতো? mx। তাহলে m সমান কি বলতো? y by x। m সমান কি হবে? y ডিভাইডেড বাই x। তাহলে y অক্ষ বরাবর এখন কি আছে? y অক্ষ বরাবর এখানে আছে বল, x অক্ষ বরাবর সময়, তাহলে বল বাই সময় হবে ঢাল। বলের একক কি? কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার এখানে আমরা নিব, রাইট? নিচে সেকেন্ড, উপরে চলে আসলে কি হবে? কেজি মিটার পার সেকেন্ড কিউব, কেজি মিটার সেকেন্ড ইনভার্স 3। ক্লিয়ার ইফাজউদ্দিন? তাহলে বুঝতে পারছো কিনা ইফাজ? একটু দ্রুত আমাকে জানাই দাও, বুঝতে পারছো কিনা? কেজি মিটার সেকেন্ড ইনভার্স 3। আচ্ছা, মানবিকের বাংলাদেশ ইতিহাস বিশ্ব সভ্যতা ক্লাসটা কখন হবে? জানিয়ে দেওয়া হবে। হ্যাঁ, জানিয়ে দেওয়া হবে। তোমরা গ্রুপে একটু নজর রাখো, জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, তাহলে এরপরে খেয়াল করো, দেখো আমরা 25 নাম্বারটা একটু যদি দেখি। 25 নাম্বার, হ্যাঁ 25 নাম্বার, ঝটপট উত্তর দিতে হবে। দেখো 25 নাম্বারে কি বলছে? 25 নাম্বারটা খেয়াল করো, দেখো 25। হ্যাঁ, ইফাজউদ্দিন বলছে যে জি স্যার, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। 25 নাম্বার একটু খেয়াল করো। হ্যাঁ, 25 নাম্বার কি বলছে যে কিউ এর ক্ষেত্রে দেখো, এই যে 2 কেজি ভরের একটি বস্তু কিউ, যার উপর প্রযুক্ত বল বনাম সময়ের লেখচিত্র এখানে দেওয়া আছে। আমাদের বের করতে বলছে কি? কিউ এর ক্ষেত্রে এ বিন্দুতে সর্বোচ্চ গতিশক্তি অর্জন করে। দেখো এ বিন্দুতে তোমার বল দেওয়া আছে কত? এ বিন্দুতে বল দেওয়া আছে হচ্ছে 20 নিউটন। কত হতো? 20 নিউটন। তাহলে খেয়াল করো, এ বিন্দুতে বল কত? এফ ইজ ইকুয়াল হচ্ছে 20 নিউটন। এফ সমান আমরা কি জানি বলতো? এম এ সমান কত? 20। তাহলে এ সমান কত হবে? 20 ডিভাইড বাই কত? ভর 2 কেজি। তাহলে এখানে কত আসবে? 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, রাইট? 10 মিটার পার সেকেন্ড স্কয়ার।
এরপরে দেখো এই বিন্দুতে সময় কত, 15 সেকেন্ড, রাইট? সময় কত আছে, 15 সেকেন্ড। তাহলে 15 সেকেন্ড পর আমরা বেগ চাই, ভি সমান কত, ইউ হচ্ছে 0, আদি বেগ কত, 0, ইউ প্লাস এটি, এ হচ্ছে 10, রাইট? আর এটা কত বলতো, 15, তাহলে কত আসবে, 150 মিটার পার সেকেন্ড, 150 মিটার পার সেকেন্ড। তাহলে খেয়াল করো, দেখো এই জায়গায় এই লেগুতে যেটা সর্বোচ্চ বিন্দু, রাইট? বাকিগুলো হচ্ছে 15 নিউটন, 10 নিউটন, 5 নিউটন, রাইট? এই এ বিন্দুটি হচ্ছে তোমার সর্বোচ্চ বল, এখান থেকে সর্বোচ্চ ত্বরণ পাওয়া যাবে। আর সর্বোচ্চ ত্বরণ থেকে আমরা কি বলতো, সর্বোচ্চ ত্বরণ থেকে আমরা সর্বোচ্চ বেগ পেয়ে যাব। তাহলে খেয়াল করো, এই বিন্দুতে সর্বোচ্চ গতিশক্তি অর্জন করে, কথা সত্য। কারণ কি বলতো, গতিশক্তি ই কে সমান আমরা জানি, রাইট? হাফ এম ভি স্কোয়ার। বেগ বেশি যদি হয়, বেগ যদি বেশি হয় তাহলে তোমার কি হবে, গতিশক্তি বেশি হবে। এবার কি বলছে, ও এ এবং এবি অংশের ভরবেগের পরিবর্তন সমান। দেখো ও এ অংশ এবং এবি অংশের ভরবেগের পরিবর্তনের সমান। ও এ অংশ যদি ভরবেগের পরিবর্তন চিন্তা করি, তাহলে আমরা দেখো ও এ অংশের ক্ষেত্রে, ও এ অংশের ক্ষেত্রে দেখো এম ভি মাইনাস এম ইউ। দেখো ভর হচ্ছে 2 কেজি, আর বেগ কত, বেগ হচ্ছে তোমার কত বলছি, 150, এটা তো 0 হবে, রাইট? তাহলে কত হবে, 300 কেজি মিটার পার সেকেন্ড। এরপরে দেখো আমরা যদি এবি অংশের ভরবেগের কথা চিন্তা করি, এবি, তাহলে দেখো এবি অংশের ভরবেগের পরিবর্তন বলছে যে ভরবেগের পরিবর্তন সমান কিন্তু বিপরীত, ঠিক আছে? কথা সত্য। এখানে দেখো তোমার পরবর্তী যে অংশ এ থেকে বি, এ থেকে বি, বি বিন্দুতে বেগ, বি বিন্দুর বেগ 0, তাহলে দেখো এম বি মাইনাস এম ইউ। এটা যদি আমরা চিন্তা করি এ বি এর ক্ষেত্রে, এ বি এর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে কি আসবে, দেখো তোমার এম এর মান 2 কেজি, বেগ 0, রাইট? এম 2 কেজি, আদি বেগ কত এখানে, আদি বেগ হচ্ছে তোমার 150, তাহলে এক করলে কত আসবে, মাইনাস 300 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, রাইট? তাহলে খেয়াল করো 25-এর এ শিওর না স্যার, 25-এর এ তানজিল, ইফ ওকে ওকে তানজিল, তাহলে খেয়াল করে দেখো পরে ও এ এবং এবি অংশে অসম ত্বরণ ক্রিয়াশীল। একটু খেয়াল করে দেখো ও এ এবং এবি অংশে, দেখো ও এ অংশে আমরা ত্বরণ পেয়েছিলাম কত, ওই অংশ পেয়েছি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, কত, 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। খেয়াল করো এরপরে আমরা যদি দেখো এবি অংশের ত্বরণ ক্রিয়া নির্ণয় করি, দেখো এবি অংশ এ থেকে বি, এ থেকে বি, ওকে, তাহলে খেয়াল করে দেখো ওখানে তোমার সময় আছে কত, ওকে, তাহলে খেয়াল করে দেখো ভি ইজ ইকুয়াল টু তোমার ইউ মাইনাস কত হবে, ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এটি, রাইট? তাহলে খেয়াল ইউ প্লাস এটি, তাহলে দেখো আমরা যদি ত্বরণ বের করতে চাই, এ সমান কি লিখতে পারবো, এ সমান খেয়াল করো ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এখানে শেষ বেগ 0, আদি বেগ কত বের করছি, আদি বেগ হচ্ছে 150, রাইট? সময় দেখো 15 থেকে 30, সময় পার্থক্য হচ্ছে কত, 15, তাহলে দেখো এখানে কত আসবে, মাইনাস 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে দেখো ওই অংশে অসমতলের ক্রিয়াশীল না, কথা সত্য না। কারণ কি বলতো, এখানে তোমার ত্বরণ আসছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, এই পাশেও তোমার কত, 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, বা এটা কি মন্দন কাজ করবে, রাইট? মন্দন কাজ করবে। তাহলে খেয়াল করো দেখো 3 নাম্বার হবে না, 1 ও 2, 1 ও 2 এক নাম্বার, 25-এ যে এক বলছো এটা ঠিক আছে, হ্যাঁ তানজিল, এক নাম্বার ঠিক আছে, ইফতি বি হবে না, হ্যাঁ ইফতি বি হবে না। এরপরে খেয়াল করো দেখো আমরা এর পরের কোশ্চেন যদি দেখি 26 নাম্বারটা একটু খেয়াল করো, 26 নাম্বার, হ্যাঁ 26 নাম্বারটা যদি দেখো, আচ্ছা তোমরা একটু আমাকে জানাও, হ্যাঁ 26 নাম্বার অ্যান্সার কি হবে, একটু ঝটপট 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 একটু কমেন্ট করো, হ্যাঁ 26 নাম্বার অ্যান্সার কি হবে, দ্রুত 26 নাম্বার। স্যার ডাবল আই তো একটা প্লাস একটা, ডাবল আই তো একটা প্লাস একটা, একটু দেখতেছি এফটি, আচ্ছা হুম, আচ্ছা ইফতি, ভরবেগের পরিবর্তন সমান বাট ডিরেকশন বিপরীত, দিক বিপরীত, ঠিক আছে? ডিরেকশন দেখো আমার খেয়াল করে, একটু খেয়াল করে দেখো একটি আর একবার যদি দেখো, এ বিন্দুতে সর্বোচ্চ গতিশক্তি ছিল, এ বিন্দুতে সর্বোচ্চ গতিশক্তি ছিল এফটি, রাইট? কারেক্ট।
বাট তোমার এখানে 3 হইতেছে না, 2 এর যেটা মান মিলে গেছে বাট বিপরীত আসছে, মান মিলে গেছে বাট বিপরীত আসছে, ওই অনুযায়ী আমরা যদি চিন্তা করি তাহলে আমাদের অ্যান্সার হবে কি 1 আর 2, রাইট? এখানে জাস্ট মানের কথা চিন্তা করছে যে মান সমান হবে কি, সমান হবে তো মান। ইফতি আমাকে একটু জানাও বুঝতে পারছো কিনা, হ্যাঁ ইফতি এখন ক্লিয়ার কিনা একটু দ্রুত আমাকে জানাও। ইফতি 26 এর ডি, রাইট? কি বলছে যে উচ্চতায় গতিশক্তি শূন্য, কত সত্য, শক্তি সর্বাধিক, শক্তির নির্দিষ্ট সূত্র মেনে চলে, অ্যান্সার কত হতো ডি। হ্যাঁ 26 এর ডি, তানজিল চমৎকার। ইফতি 26 এর ডি। আচ্ছা এরপরে ওকে ওকে দারুণ, ইফতি চমৎকার। এরপর যদি 27 একটু খেয়াল করে দেখো, 27 কি বলছে দেখো, বলছে যে এইচ উচ্চতা থেকে, এইচ উচ্চতা থেকে একটু খেয়াল করে দেখো, এইচ উচ্চতা থেকে এম ধরনের বস্তু পড়তে থাকলে ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি 2/3 হবে। একটু দ্রুত এটা আমাকে একটু জানায় দাও 27 নাম্বারটা, হ্যাঁ একটু 27 নাম্বারটা। এইচ উচ্চতা থেকে এম ভরের কোনো বস্তু, এইচ উচ্চতা থেকে এম ভরের কোনো বস্তু পড়তে থাকলে ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি 2/3 হবে। একটু দ্রুত, ইফতি ঝটপট। সরফরাজ কোথায়? সরফরাজ খাতা কলম নিয়ে বসো, দ্রুত দ্রুত সলভ করে একটু জানায় দাও। দেখো মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো যেগুলো তোমাদের পরীক্ষা আসার মতো, একটু দ্রুত জানাও আমাকে, হ্যাঁ একটু দ্রুত। 27 কি হবে? দ্রুত করো, হ্যাঁ মজার ম্যাথ আছে সামনে, বুঝছো? সামনে বেশ মজার ম্যাথ আছে, ঝটপট দ্রুত দ্রুততম করো দ্রুত। 27 কত হবে? খেয়াল করো 27, এইচ উচ্চতায় এম ভরের বস্তু থাকলে ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি 2/3, তাহলে খেয়াল করো ইপি, ইকে কি হবে দেখো, বলছে গতিশক্তি বিভব শক্তির 2/3, গতিশক্তি কি হবে বিভব শক্তির 2/3, তাহলে ইকে হবে 2/3 অফ ইপি, ইকে সমান কি হবে 2/3 অফ ইপি, ইকে সমান 2/3 অফ ইপি। তাহলে খেয়াল করো দেখো এটা তুমি লিখতে পারো কি হাফ এম ভি স্কোয়ার, এগুলো তুমি লিখতে পারো 2/3 এম জি। কত উচ্চতা তুমি জানো না, দেখো টোটাল টোটাল হাইট তুমি চিন্তা করলা এইচ, ভূমি থেকে এক্স উচ্চতায়, ভূমি থেকে কত উচ্চতায় বলতো এক্স উচ্চতায়, তোমার এই গতিশক্তি বিভব শক্তির কি হবে বলতো 2/3 হবে। সেক্ষেত্রে দেখো আমরা এখানে এম জি এইচ যেটা, এটা এইচ নামে একটু চিন্তা করবো এক্স, কারণ কি বিভব শক্তির সময় আমরা উচ্চতা চিন্তা করবো নিচ থেকে উপরে, গতিশক্তির সময় উপর থেকে নিচে। তাহলে খেয়াল করো এন এম বাদ, এন এম বাদ, রাইট? তাহলে খেয়াল করো দেখো ভি স্কোয়ার সমান কি লেখা যাবে ইউ স্কোয়ার প্লাস 2g এইচ মাইনাস এক্স, কারণ বস্তু উপর থেকে নিচে পড়বে, রাইট? কতটুকু পড়বে এইচ মাইনাস এক্স দূরত্ব অতিক্রম করবে, এইচ মাইনাস এক্স দূরত্ব অতিক্রম করবে। তাহলে খেয়াল করো দেখো ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো এমজিএক্স, এমজিএক্স। আচ্ছা একটু বাদ দিয়ে দিই আগে থেকে, তাহলে খেয়াল করো দেখো আমরা এই পাশে এম যদি বাদ দিয়ে দিই ওখানে যাবে কত 2 4 ডিভাইড বাই কত হবে 3 জি এক্স। বুঝতে পারতেছো না? একটু দ্রুত জানো, হ্যাঁ এরপরে খেয়াল করো দেখো আমরা যদি এই লাইনটা একটু এদিকে লিখি আদি বেগ 0, তাহলে কত হবে 2gh মাইনাস এক্স, 2gh মাইনাস এক্স ইকুয়াল টু 4/3gx। এবার তুমি জি কেটে দাও, তাহলে জি যদি কেটে দাও তাহলে এখানে থাকবে কত, ওকে 3 2 6 6h মাইনাস 3x ইকুয়াল টু 4x। তাহলে দেখো 7x ইকুয়াল টু 6h, তাহলে x ইকুয়াল টু কত হবে, x ইকুয়াল টু হবে তোমার 6h ডিভাইড বাই 7, 6h ডিভাইড বাই 7 কোথায় আছে একটাও নাই, তাহলে আমাদের কি আগে ঝামেলা হয়েছে নাকি 6h ডিভাইড বাই 7। ওকে আচ্ছা একটু একটু দেখো তো কোথায় ঝামেলা হলো আমাদের 27 নম্বর। স্যার আমাদের 2h/5 আছে, 2h/5 আছে, রাইট? আচ্ছা খেয়াল করো দেখো আমরা এখানে হাফ পাঠাই দিছিলাম, রাইট? হাফ যদি না পাঠাই ওকে এখানে ধরো 2 লিখলাম, এই 2 কাটা, তাহলে এখানে কত আসবে এই 2 বাদ, 2 যদি বাদ থাকে 2 যদি বাদ যায় দেখো কত আছে
টু জি বাদ যায়, জি জি চলে যাবে, থাকবে কত এখানে? এটা একটু আমরা আবার করি, হ্যাঁ তো আবার আবার যদি আমরা একটু করি, দেখো খেয়াল করো, জি জি চলে যাবে, তাহলে কত হবে? 3h মাইনাস 3x ইকুয়াল টু 4x। হ্যাঁ তাহলে কত হয়? 7x। 7 তো বারবার আসে, 3 আর 4 7, 6। হুম 3x 7x 7x ইজ ইকুয়াল টু কত? 3h। সুতরাং x সমান h বাই 3h বাই 7। একটু দেখো তো কোথাও ভুল হয়েছে কিনা। মিলছে না, 2h বাই 7, 2h বাই আসে না তো অপশনে, তো এটা আসতেছে না, অপশনে এটা আসতেছে না। একটু আবার ক্যালকুলেশন করো তো, দেখো তো ঠিক আছে কিনা, অপশনটা একটু চেক করো তো আবার। 3h বাই 7, 3h বাই 7 আসে, হ্যাঁ 3h বাই 7 আসে। তানজিল, তানজিল কোথায়? দেখো তো তানজিল, এটা একটু ক্যালকুলেশন করো দ্রুত, দেখো ঠিক আছে কিনা। তানজিল, তানজিল দ্রুত একটু ক্যালকুলেশন করো তো এটা। আচ্ছা আমরা যদি আবার একটু করি, দেখো হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 2/3 এম জি এক্স, হাফ 0 স্কোয়ার প্লাস 2g এইচ মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে তোমার 2/3 জি এক্স। খেয়াল করো তাহলে, 2 2 চলে যাবে, জি এইচ মাইনাস এক্স ইকুয়াল টু 2/3 জি এক্স। তাহলে 3h মাইনাস 3x ইকুয়াল টু 2x। হ্যাঁ ঠিক আছে, 2x ওকে। তাহলে তোমার এখানে কত হবে? 3h ইজ ইকুয়াল টু 5x। সুতরাং x ইকুয়াল টু 3/5h। হ্যাঁ x ইকুয়াল টু 3/5h, 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 এই যে 3/5। অ্যান্সার হবে তোমার কত হবে? আমার 6/7 আছে না, একটু দেখো যে অ্যান্সার 4 নাম্বারটা হবে, এটা একটু খেয়াল করো দ্রুত, এটা একটু খেয়াল করো, দেখো অ্যান্সার তোমার, অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 3/5h, হ্যাঁ 3/5h। একটু খেয়াল করো, এটা একটু দেখো, এইটা একটু দেখো, সলিউশনটা একটু দেখো, এটা ঠিক আছে। ইফতি বলছে যে আসছে, মিলছে, রাইট। এগুলা কিন্তু এমসিকিউ থাকতে পারে, বুঝছো, এগুলা তোমার গতে আসে, তাই না? গতে আসে, বাট এগুলো এমসিকিউ থাকতে পারে, একটু ভালো এগুলো করতে হবে, দেখো ভালোভাবে এগুলো করতে হবে। তাহলে তোমার এটা কত হবে? 27-এর ডি, 27-এর ডি। সবার আসছে কি? তানজিল, তানজিল 27-এর ডি আসছে কি? একটু একটু দেখো তো, দ্রুত কমেন্ট করে জানাও। ইফতি বলছে যে স্যার, জি স্যার আসছে। তানজিল, তানজিল দেখো 27-এর ডি হয় কিনা। তানজিল তোমার কত আসছে? একটু দ্রুত কমেন্ট করে জানাও, দ্রুত, দ্রুত কমেন্ট করে জানাও। তানজিল, ওকে ওকে। তানজিল, তানজিল বলছে জি স্যার 27-এর ডি, ওকে থ্যাংক ইউ। এরপরে দেখো 28 একটু খেয়াল করো, চমক আছে কিন্তু এগুলো, দেখো প্রত্যেকটা ম্যাথ ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাথ, একটু খেয়াল করো দেখো। 28 কি বলছে? ভূমির সাপেক্ষে এম ভর বস্তুটি অভিকর্ষ বিভব শক্তি কত হবে? 28 নাম্বারটা ঝটপট, যে পারবা তার জন্য গিফট আছে, দ্রুত যে পারবা তার জন্য গিফট আছে। মজা করতেছি না, নেক্সট ক্লাসে পরীক্ষার পর এসে নিয়ে যাবো আমার কাছ থেকে, ঠিক আছে? দ্রুত, দ্রুত, একটু দ্রুত বলো 28-এর কত হবে? 28, 28 নাম্বারটা একটু দ্রুত কত হবে বলে দাও তো, 28 নাম্বারটা কত হবে? 28 3/5, 3/5, হ্যাঁ তানজিল, তানজিল ঠিক আছে, হ্যাঁ তানজিল ঠিক আছে, 3/5। 28 নাম্বারটা কত হবে? একটু দ্রুত ঝটপট বলে দাও তো, দ্রুত অ্যান্সার চাই আমি, দ্রুত। তোমরা তোমরা এত স্লো হলে চলবে না, বুঝতে পারছো, একটু দ্রুত দ্রুত করতে হবে। 28 নাম্বার বলছে ভূমির সাপেক্ষে এম ভরের বস্তুটি অভিকর্ষ বিভব শক্তি কত? 28 নাম্বার একটু দ্রুত করে ফেলতে হবে। সরফরাজ কোথায়? সরফরাজ তো দেখি না, কমেন্ট করে না কেন? খাতা কলম নিয়ে বুঝতে হবে। সরফরাজ, সরফরাজ কোথায়? সরফরাজ তুমি কি শুনতেছো? জানাও আমাকে। আচ্ছা খেয়াল করো, দেখো এখানে কোণের মান দেওয়া আছে, কত দেওয়া আছে? 58 ডিগ্রি দেওয়া আছে, রাইট। তাহলে আমরা একটু হাইটটা বের করে ফেলবো। তাহলে খেয়াল করো, দেখো আমরা যদি সাইন নিয়ে কাজ করি, সাইন 58 ডিগ্রি সমান কত হবে? h/4। তাহলে h সমান কি হবে? 4 সাইন 58 ডিগ্রি। তাহলে h এর মান কত? একটু দেখি তো,
4 ইন্টু সাইন কত ডিগ্রি 58 ডিগ্রি 58 4 সাইন 58 এটা আছে 3.392 3.392 এত মিটার 3.392 এত মিটার। এখন এটা এই হাইটটা আমরা পেয়ে গেছি কত 3.392। আমরা এবার বিভব শক্তি বের করব। বিভব শক্তি কি হবে ইপি সমান mgh। তাহলে খেয়াল করো ভর কত, ভর হচ্ছে তোমার 3 কেজি, ভর কত কেজি 3 কেজি। তাহলে খেয়াল করো 3 ইন্টু 9.8 ইন্টু কত 3.392 3.392। আমরা যদি একটু গুণ করি অ্যান্সার ইন্টু কত 3 কেজি ইন্টু কত আছে আমার এখানে 9.8, এটা আসলে 99.73 99.73 দেখো 99.73 এক্স্যাক্টলি 99.73 নাই, বাট এর কাছাকাছি কোনগুলো আছে দেখো, একটা আছে 30 50 আর 120, তাহলে আমাদের অ্যান্সার কত হবে 100 জুল। যদি তুমি তোমার অ্যান্সারটা ওখানে খুঁজে না পাও, ওর কাছাকাছি যেটা আছে ওইটাই কি হবে তোমার অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পারছো কিনা একটু জানাও তোমাকে, বুঝতে পারছো কিনা? আদেশের সি, আদেশের সি, হ্যাঁ তামজিল ইফাত কি বলে ইফতি, দারুন চমৎকার 28 সি। এরপরে 29 কত হবে দেখো তো 29 28 সি 29 কি বলছে তির্যক তলটি ঘর্ষণহীন বিবেচনা করলে ঢাল বেয়ে নিচে পড়ার পর বস্তুটির বেগ কত হবে। এটা যে পারবা তার জন্য আসলে গিফট আছে, চমৎকার লেভেলের গিফট। এটা কয় নাম্বার 29 নাম্বার। 29 নাম্বার যদি পারো আমাকে বলবা, কিটক্যাট একটা কিটক্যাট পেয়ে যাবা নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাস বলতে পরীক্ষার পরে। 29 নাম্বার কি বলছে তির্যক তলটি ঘর্ষণহীন বিবেচনা করলে ঢাল বেয়ে নিচে পড়ার পর বস্তুটির বেগ কত। 29 নাম্বার দ্রুত, আমি এটা করে দিব না, তোমাদের করতে হবে। 29 নাম্বার ঝটপট অ্যান্সার দাও। তানজিল ইফতি ঝটপট, তানজিল ইফতি ঝটপট দ্রুত অ্যান্সার দাও দ্রুত। 29 নাম্বার দেখো আমাদের এখানে আমরা ওই বাছাই করে সবগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো নিয়েছি, যাতে তোমরা এই ম্যাথমেটিক্যাল প্রবলেম যা আছে একটু পারো, রাইট? কারণ এক কথায় যেগুলো এগুলো তোমরা পারবা, ম্যাথমেটিক্যাল যেগুলো আছে এগুলো তোমাদের ঝামেলা হয়ে যাবে। দেখো ওই প্রবলেম গুলো আমরা বাছাই করে রাখছি যেগুলো তোমাদের প্রবলেম হতে পারে, ঠিক আছে? একটু দ্রুত একটু জানাই দাও 29 নাম্বার কি হবে। 29 নাম্বার পারবা কিনা বলো তো, একটু কমেন্ট করে জানাও তো পারবা কিনা। 29 নাম্বার দ্রুত দ্রুত কমেন্ট করো দ্রুত। 29 নাম্বার দ্রুত। হ্যাঁ ইমাজিন রে আসে না, দ্রুত দ্রুত। আচ্ছা আমি কি করে দিব কিনা একটু দ্রুত কমেন্ট করো, পারবা কিনা। পারলে গিফট আছে, চমৎকার লেভেলের গিফট, সিরিয়াসলি এক্সাম দিয়ে এসে আমার কাছে নিয়ে যাবা। 29 নাম্বার 29 নাম্বার দ্রুত। করে দিব, আমাকে জানাও 29 নাম্বার পারবা কি পারবা না, একটু দ্রুত আমাকে একটু জানাও। 29 নাম্বার কিন্তু বুঝার ব্যাপার আছে। যদি প্রবলেম হয় একটু মনোযোগ সহকারে দেখো, হ্যাঁ প্রবলেম হলে মনোযোগ সহকারে দেখো, তাহলে খেয়াল করে দেখো বলছে ঘর্ষণহীন ঢাল দিয়ে নিচে পড়া বস্তুটির বেগ কত। এটা যেহেতু এই বরাবর নিচে পড়তেছে, এই বরাবর ত্বরণ কি আমরা জানি? জানি না। 29 নাম্বার ঢাল বেয়ে ঢাল বরাবর ত্বরণ আমরা জানি না, ত্বরণ বের করতে হবে। ত্বরণ বের করবো কি হবে খেয়াল করো তাহলে, একটা বস্তু যখন ঢাল বেয়ে নিচে পড়ে এর ওজন কাজ করবে কোন দিকে? নিচের দিকে। এর ওজন কোন দিকে কাজ করবে? নিচের দিকে। এই কোণ থিটা হলে দেখো এখানে 90 ডিগ্রি চিন্তা করো, এটা যদি 90 ডিগ্রি চিন্তা করো তাহলে এই কোণ কত হবে? থিটা হবে। এই কোণ কত বলতো? থিটা। তাহলে এটা হবে তোমার mg cos থিটা, মাথায় রাখবা যার সাথে কোণ সে cos। আর এই বরাবর কি হবে বলতো? mg sin থিটা, mg sin থিটা, এটা একটু মাথায় রাখবা। এই যে এখানে কোণ যার সাথে সে cos, কোণ যার সাথে সে cos, বাকি কোণ নাই যার সাথে সে হবে sin। তাহলে এই যে যে mg তোমাদের মনে হয় একটা ক্লাসে কাজ ক্ষমতা শক্তিতে এটা পড়াইছিলাম, যার সাথে কোণ সে cos হবে, যার সাথে কোণ সে cos। তাহলে খেয়াল করো দেখো mg mg এর সাথে তাহলে কোণ কার সাথে? এই অংশের সাথে, তাহলে mg cos থিটা, বাকিটা কি হবে? mg sin থিটা। তাহলে খেয়াল করো আমরা এখানে আমাদের কোনো বাধা নাই, কার্যকর বল, তাহলে কি হবে mg sin থিটার g sin থিটা হবে ত্বরণ। তাহলে a ইজ ইকুয়াল টু কি হবে?
জি সাইন থিটা এ ইজ ইকুয়াল টু কি হবে ত্বরণ এফ ইজ ইকুয়াল টু এম এ। দেখো এফ ইজ ইকুয়াল টু এম এ যদি চিন্তা করো, এই এফ হচ্ছে তোমার কি জি সাইন থিটা, জি সাইন থিটা, এখান থেকে ত্বরণ কত আসবে, ত্বরণ আসবে হচ্ছে তোমার জি সাইন থিটা। তাহলে খেয়াল করো, ত্বরণ যদি জি সাইন থিটা হয় তাহলে আমাদের কি বের করতে হবে, বেগ বের করতে হবে নাকি, বস্তুটির বেগ কত। তাহলে দেখো ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as আদি বেগ 0 প্লাস 2 ইন্টু এর মান কত, এ হচ্ছে 9.8 ইন্টু সাইন কত ডিগ্রি, সাইন হচ্ছে 58 ডিগ্রি, 58 ডিগ্রি ইন্টু সরণ কত, সরণ হচ্ছে 4 মিটার, কারণ 4 মিটার অতিক্রম করছে, রাইট, 4 মিটার অতিক্রম করছে। তাহলে মান কত হয় দেখো তো একটু, মান কত হয়, ইফতি তানজিল কমেন্ট কমেন্ট কোথায়, 2 ইন্টু 9.8 ইন্টু সাইন কত ডিগ্রি 58 ডিগ্রি, সাইন 58 ডিগ্রি ইন্টু 4, তাহলে কত আসে 66, 60 কত আসে 66 আসে, রাইট। এটা আমরা দুটো রুট করছি 66.48, রুট যদি করি 66.48 আসে 8.15, 8.15 দেখো 8 পয়েন্ট, এটা হচ্ছে 10.2, 6.8, তাহলে 8.15 কে আমরা যদি 2 ধরি, এখানে অ্যানসার কত আসে যদি রুট করো, সুতরাং v সমান যদি তুমি রুট করো অ্যানসার আসে তোমার 8.15, এটাকে আমরা বলতে পারি 8.2 মিটার পার সেকেন্ড। এই বুঝতে পারছো কিনা, একটু দ্রুত জানাও তো, 8.2 বুঝতে পারছো কিনা একটু দ্রুত জানাও। তানজিল এফটি কোথায়, আবার বুঝান 29, ঠিক আছে, একটু খেয়াল করো তাহলে তানজিল ভালোভাবে একটু বুঝবা, এই দিকে তাকাও, এটা থিটা, এটা ও বিন্দু, এটা পি বিন্দু, এটা এম। আমরা যদি cos থিটা নিয়ে কাজ করি তাহলে লিখতে পারবো ওএম ভূমি ওপি, রাইট। তাহলে এটা যদি এফ হয় তাহলে আমরা ওএম সমান কি লিখতে পারবো, ওপি cos থিটা, ওপি cos থিটা, তাহলে ওপি হচ্ছে এফ cos থিটা। বুঝতে পারছো কি, একটু তানজিল আমাকে একটু জানাও এই পার্টটা বুঝতে পারছো কিনা, তানজিল দ্রুত আমাকে একটু জানাতে হবে, এইটা বুঝতে পারছো কিনা যে ওপি সমান কি বলে ওএম সমান, ওএম সমান কি হবে, ওএম সমান হবে এফ cos থিটা। একটু দ্রুত আমাকে একটু জানাইতে হবে তানজিল, এফটি এই পার্টটা কিন্তু খুব বোঝার বিষয় আছে, হ্যাঁ একটু আমাকে দ্রুত জানাও যে ওএম সমান এফ cos থিটা বুঝছো কিনা, দ্রুত দ্রুত একটু কমেন্ট করে জানাও যে এফ cos থিটা বুঝছো কিনা। ওকে তানজিল বুঝতে পারছো, তাহলে সেম ভাবে যখন তুমি সাইন নিয়ে কাজ করবা, দেখো সাইন থিটা, সাইন থিটা সমান কি হবে পিএম বাই ওপি, তাহলে পিএম সমান কি লেখা যাবে ওপি সাইন থিটা, ওপি সাইন থিটা, তাহলে ওপি মানে এফ সাইন থিটা, রাইট, ওপি মানে কি বলতো এফ সাইন থিটা। তাহলে খেয়াল করো কোনটা কার সাথে ছিল, এই অক্ষের সাথে ছিল না, ওএম এর সাথে ছিল, কোনটা কার সাথে ছিল ওএম এর সাথে। দেখো তাহলে সেক্ষেত্রে ওএম ইজ ইকুয়াল টু আমরা লিখছি এফ cos থিটা, মানে যার সাথে কোন সে cos, বাকিটা হচ্ছে সাইন, যার সাথে কোন সে cos, বাকিটা হচ্ছে সাইন। তাহলে খেয়াল করো এখানে আমরা এমজি নিছি, এখানে আমরা নিছি হচ্ছে এমজি, কোনটা নিছি এখানে, কেন এভাবে নিছি খেয়াল করো, এটা যদি আবার একটু আঁকি খেয়াল করে দেখো তো, ওকে আমরা চিত্রটা আবার একটু আঁকি, বোঝার ট্রাই করিও, ভালোভাবে বুঝো। এটা যদি থিটা হয় এটা কত হবে 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা, বাট এর সাথে যদি লম্ব করে এদিকে একটা টানো তাহলে এই কোণটা তো আমাদের 90 ডিগ্রি, এটা যদি 90 হইতে হয় তাহলে অফকোর্স এটা কত হইতে হবে থিটা হইতে হবে, থিটা হইতো থিটা। তাহলে এবার যদি আমরা আবার ওটাকে দেখি ভালোভাবে বুঝবো এটাকে, হ্যাঁ এটা খুব বোঝার বিষয় আছে। তাহলে এই যে দেখো এখানে তোমার এমজি, এই যে কোণ এটা হচ্ছে থিটা, যদি এইটা থিটা হয়, এই যে এটা থিটা, তাহলে এটা থিটা হবে, এটা থিটা হলে এটা থিটা, যার সাথে কোণ সে cos, এমজি cos থিটা, তাহলে এই পার্টটা কি হবে এমজি সাইন থিটা, রাইট। এখন এমজি সাইন থিটা এটা হচ্ছে তোমার অভিকর্ষ বল, রাইট, কি বল অভিকর্ষ বল, মানে কি বলতো এই যে এফ, রাইট। তাহলে খেয়াল করো দেখো এই যে এমজি cos থিটা এফ, এই এফ সমান আমরা কি জানি আবার, এফ সমান জানি এম এ, তাহলে এমজি সাইন থিটা সমান তোমার কি হবে এম এ, সুতরাং এ সমান কি লেখা যাবে জি সাইন থিটা, এ সমান জি সাইন থিটা, সুতরাং বেগ কি হবে ভি রুট ওভার 0 স্কয়ার প্লাস 2 ইনটু জি সাইন থিটা
ইন্টু এস। বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো কিনা একটু ধরে জানাও। তাহলে এটা কত দূরত্ব অতিক্রম করছে? 4 মিটার। 4 মিটার, তাহলে 0 প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু কত সাইন 58, 58 ইন্টু কত 4 ইন্টু 4। তাহলে এখানে তোমার কত আসে? এখানে আসে হচ্ছে তোমার 8.15, 8.15, যেটা আমরা লিখতে পারি 1.20 মিটার পার সেকেন্ড। বুঝা গেছে ব্যাপারটা? 29 নাম্বার এখন ক্লিয়ার কিনা একটু বলতো, দ্রুত জানাও তো 29 নাম্বার ক্লিয়ার কিনা? ইফতি, তানজিল, 29 নাম্বার ক্লিয়ার কিনা? দ্রুত জানাও 29 নাম্বার ক্লিয়ার কিনা? 29 নাম্বার বুঝতে পারছো কিনা? 29 নাম্বারটা বুঝতে পারছো কিনা? দ্রুত দ্রুত একটু জানাও। আমি তাহলে পরের বারে চলে যাব, পরের এমসিকিউ তে চলে যাব, একটু দ্রুত আমাকে জানাও 29 নাম্বার কি ক্লিয়ার? একটু দ্রুত জানাইতে হবে। হ্যাঁ 29 নাম্বার। জি স্যার, জি স্যার, ওকে, থ্যাংক ইউ, চমৎকার। এই ম্যাথটা কিন্তু খুবই একটু মানে কি বলবো, একটু ডিফারেন্স ছিল, তুমি এটা বুঝতে পারছো, খুবই দারুণ ব্যাপার। হ্যাঁ, এরপরে খেয়াল করো, দেখো এরপরে দেখো আমরা যদি পরের কোশ্চেনে আসি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই ক নাম্বার এই টাইপের প্রবলেম কিন্তু আসে, যে বলছে বস্তুর জড়তার পরিমাপ কি? বস্তুর জড়তার পরিমাপ কি? দ্রুত একটু জানাই দাও তো, বস্তুর জড়তার পরিমাপ কি হবে? ইফতি, তানজিল, দ্রুত, বস্তুর জড়তার পরিমাপ কি? আমি চাই তোমরা এটা অ্যান্সার দাও। আই থিঙ্ক তোমরা পারবা। সরফরাজ বলছে 30 এর সি। সরফরাজ 30 এর সি, ভর, চমৎকার সরফরাজ। তুই এতক্ষণ কই ছিলি? আরে কমেন্ট করিস না কেন? খাতা কলম নিয়ে বসো, প্রত্যেকটা ম্যাথ করবা। ক্লিয়ার? প্রত্যেকটা ম্যাথ করতে হবে আমাদের। তাহলে দেখো বস্তুর জড়তার পরিমাপ কি? বস্তুর জড়তার পরিমাপ হচ্ছে ভর। বস্তুর জড়তার পরিমাপ হচ্ছে ভর। এরপরে দেখো আমাদের পরবর্তী যে কোশ্চেন আছে, এই 31 নাম্বার খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটি ধাপে 30% অপচয় হলে, প্রত্যেকটি ধাপে 30, তানজিল, হ্যাঁ ঠিক আছে, অ্যান্সার সঠিক। প্রত্যেকটি ধাপে 30% অপচয় হলে 3 ধাপে কর্মদক্ষতা কত? প্রত্যেকটি ধাপে 30% অপচয় হলে 3 ধাপে কর্মদক্ষতা কত? দ্রুত এটা আমি অ্যান্সার তোমাদের কাছ থেকে চাই, খুবই ইম্পর্টেন্ট তোমাদের এই বোর্ডে আসার মতো একটা এমসিকিউ, বোর্ডে আসার মতো একটা এমসিকিউ। প্রত্যেকটি ধাপে 30% অপচয় হলে 3 ধাপে, দেখো 3 ধাপে কর্মদক্ষতা কত? 3 ধাপে কর্মদক্ষতা কত? একটু দ্রুত একটু জানাও তো। এইটা একটু, এটা অ্যান্সার কত হবে? 31। একটু দ্রুত বলতে হবে, আমাদের হাতে কিন্তু সময় কম। 31। প্রত্যেকটি ধাপে 30%। স্যার অপশনটা দেখা যায় না। হ্যাঁ এই যে অপশন দেখা যায়, এই যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রত্যেকটি ধাপে যদি তোমার 30% করে শক্তি কি বলে অপচয় হয়, তাহলে কর্মদক্ষতা, কর্মদক্ষতা কত হবে? প্রত্যেকটি ধাপে 30% কি হয়? অপচয় হয়। প্রত্যেকটি ধাপে কত পার্সেন্ট অপচয় হয়? 30%। তাহলে কর্মদক্ষতা কত হবে? 2.7%, 27%, 3.4%, 34%। স্যার ডি, অ্যান্সার ডি। একটু আমরা মিলাই দেখি নাকি? তাহলে দেখো প্রথমে ছিল 100%, 100, প্রথমে ছিল তোমার 100%, প্রথমে ছিল কত? 100%। তাহলে এই 100% থেকে কমে যাবে 30%, থাকবে এখানে কত? 70%। এখন এই 70% আবার 30% কমে যাবে, তাহলে দেখো আবার দ্বিতীয় ধাপ, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, খেয়াল করিও। হ্যাঁ 70% মাইনাস 70, দেখো একটু খেয়াল করো, আমরা যদি এভাবে লিখি এটা 70 মাইনাস 70 into 30 ডিভাইড বাই 100 কত আসে এটা? তাহলে 70 মাইনাস 70 into 30 বাই 100, এটা হচ্ছে 49%। কত আসে? 49%। তাহলে দ্বিতীয় ধাপে আমাদের কাছে কর্মদক্ষতা কত আছে? 49%। দ্বিতীয় ধাপ, তৃতীয়, প্রত্যেকটা ধাপে 30% করে অপচয় হয়। থার্ড, থার্ড ধাপে দেখো 49 মাইনাস 49 ইন্টু 30 ডিভাইড বাই 100, তাহলে এটা কত আসে? 49 মাইনাস 49 ইন্টু কত? 30 ভাগ 100,
একটু দেখো এটা কত আছে 34.3, 34.3। সরফরাজ চমৎকার, সরফরাজ চমৎকার। 31 ডি, হ্যাঁ ঠিক আছে 31 ডি। তাহলে খেয়াল করে দেখো 31 ডি। তানজিল চমৎকার চমৎকার, দেখো এটা কত আসছে আমাদের आंसर 34.3%। এই ধরনের এমসিকিউ গুলো তোমাদের বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালোভাবে এগুলো প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ আচ্ছা, এরপর আমরা যদি চিন্তা করি 32 এর आंसर কত হবে বলে দাও। একটি ঢালু তলের উপর দিয়ে একটি ক্রিকেট বল গড়িয়ে পড়লে পড়তেছে কি হবে, গড়িয়ে, ঘর্ষণ। তাহলে কোন ধরনের ঘর্ষণ সৃষ্টি হবে? 32, ঝটপট অ্যান্সার চাই, ঝটপট ঝটপট। সরফরাজ কোথায়? সরফরাজ আগের ম্যাথটা কিন্তু দারুণ ছিল। হ্যাঁ ওকে, তাহলে খেয়াল করো দেখো 32 কত হবে, একটি ঢালু তলের উপর দিয়ে একটি ক্রিকেট বল গড়িয়ে পড়লে কোন ধরনের ঘর্ষণ সৃষ্টি হবে? একটি ঢালু তলের উপর দিয়ে একটি ক্রিকেট বল গড়িয়ে পড়লে কোন ধরনের ঘর্ষণ সৃষ্টি হবে? দ্রুত কমেন্ট চাই, দ্রুত কমেন্ট, দ্রুত। 32 ডি বলছে প্রবাহী ঘর্ষণ। সরফরাজ আরেকবার চিন্তা করতে হবে। দেখো তো প্রবাহী ঘর্ষণ কি? প্রবাহী ঘর্ষণ হইতে হলে লিকুইড পদার্থ লাগবে বা বায়বীয় পদার্থ লাগবে। বুঝতে পারছো ব্যাপারটা? যখন কোনো বস্তু বায়বীয় পদার্থ বা লিকুইড তরল পদার্থের মধ্যে প্রবাহিত হয় তখন যে ঘর্ষণ কাজ করে তাকে আমরা বলি প্রবাহী ঘর্ষণ। তো এটা হবে না। স্থিতি ঘর্ষণ কাজ করবে না, বস্তু তো গতিশীল, রাইট? তাহলে গতি ঘর্ষণ কাজ করবে, গতিশীল। এখন কথা হচ্ছে আবর্ত নাকি গতি, আবর্ত নাকি গতি। 32 বি। তানজিল না, দেখো গড়িয়ে পড়ছে, যদি গড়িয়ে পড়ছে কথা না থাকতো তাহলে আমরা দিতাম হচ্ছে গতি। কি বলছে? গতি ঘর্ষণ। যেহেতু বলছে গড়ায় গড়ায় পড়ে, খেয়াল করো দেখো এইভাবে গড়ায় 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 পড়তেছে, গড়ায় গড়ায় পড়তেছে নিচের দিকে, রাইট? তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে আবর্ত ঘর্ষণ। এইটা ক্লিয়ার কিনা আবার বলো। দেখো 1 নম্বরে প্রবাহী ঘর্ষণ হবে না। কেন হবে না? কারণ প্রবাহী ঘর্ষণ হওয়ার শর্ত লিকুইড বা তরল পদার্থ বা বায়বীয় পদার্থের মধ্যে গতিশীল হতে হবে। তাহলে বাদ, এখানে তরল বা বায়বীয় কিছু বলে নাই। এরপর স্থিতি ঘর্ষণ, বস্তু যেহেতু গতিশীল স্থিতি ঘর্ষণ কাজ করবে না, তাহলে হওয়ার সম্ভাবনা কি আছে? গতি ঘর্ষণ নাকি আবর্ত ঘর্ষণ? দেখো এই আবর্ত ঘর্ষণেও কিন্তু বস্তু গতিশীল, কিন্তু আবর্ত ঘর্ষণের ক্ষেত্রে একটা শর্ত হচ্ছে বস্তু গড়ায় গড়ায় পড়বে, বস্তু গড়ায় গড়ায় পড়বে। আই থিঙ্ক তোমরা ক্লিয়ার। সরফরাজ বলছে হচ্ছে ক্লিয়ার স্যার। ওকে দারুন। এরপরে তানজিল, তুমি বলো বুঝতে পারছো কিনা? তানজিল বুঝতে পারছো কিনা? আচ্ছা নেক্সট প্রবলেম। হ্যাঁ নেক্সট প্রবলেম দেখো 33, কনসেপচুয়াল প্রবলেম গুলো একটু খেয়াল করো। হাতে হাত ঘষলে তাপ উৎপন্ন হয়, এটি শক্তির কি ধরনের রূপান্তর? হাতে হাত ঘষলে তাপ উৎপন্ন হয়, এটি শক্তির কি ধরনের রূপান্তর? একটু দ্রুত বলতে হবে। তানজিল ইফতি কোথায় রে? দ্রুত দ্রুত বলে দাও। হ্যাঁ ওকে, তানজিল বলছে জি স্যার বুঝতে পারছি, ধন্যবাদ। আচ্ছা তাহলে খেয়াল করো দেখো 33 ডি কি হবে? যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি। ওকে সরফরাজ 33 ডি, চমৎকার চমৎকার। ইফতি কোথায়? ইফতি কোথায়? আচ্ছা দেখো হাতে হাত ঘষলে এখানে একটা কাজ হয়, হাতে হাত যদি তুমি ঘষো এখানে কি হবে? কাজ। সেই কাজটা কিসে রূপান্তর হয় বলতো? তাপ শক্তিতে রূপান্তর হয়, রাইট? এটা হবে কি? কাজ হওয়া মানে কি? সেখানে যান্ত্রিক শক্তি হয়েছে, কাজ হওয়া মানে সেখানে যান্ত্রিক শক্তি, তাহলে সে কাজ যান্ত্রিক শক্তি দিয়ে কি হবে বলতো? তাপ শক্তিতে রূপান্তর হবে। চমৎকার তানজিল, চমৎকার সরফরাজ। ওকে এরপরে খেয়াল করো দেখো আমরা যদি 34 নম্বর দেখি, বলছে কি 34 নম্বরটা একটু খেয়াল করো। বলছে বাল্ক মডিউলাসের একক কোনটি? বাল্ক মডিউলাসের একক কোনটি? বাল্ক মডিউলাস বুঝিত? বাল্ক মডিউলাস কি বলতো? বাল্ক মডিউলাস হচ্ছে তোমার আয়তন গুণাঙ্ক। বাল্ক মডিউলাস হচ্ছে তোমার আয়তন গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্ক পড়ছিলা তোমরা? ইয়ং গুণাঙ্ক। বাল্ক মডিউলাস হচ্ছে কি বলতো? আয়তন গুণাঙ্ক। বাল্ক মডিউলাসের কি বলছে? একক চাইছে, পারবা কিনা একটু দ্রুত। 34 এর आंसर ঝটপট দিয়ে দাও তো। 34 ঝটপট, 34 এর आंसर ঝটপট চাই। 34 এর এ নিউটন মিটার স্কয়ার। সরফরাজ হইল না সরফরাজ, 34 এর এ হবে না। এখানে আমি আজকে কিছু জিনিস শিখাই দেয়, একদম মাথায় রাখবা। খেয়াল করো দেখো চাপ,
পীড়ন স্থিতি স্থাপক গুণাঙ্ক, স্থিতিস্থাপক গুণাঙ্ক, দেন আয়তন গুণাঙ্ক বা বাল্ক মডুলাস, আয়তন গুণাঙ্ক, ইংলিশে বলে এটাকে বাল্ক মডিউলাস, দেন হচ্ছে ইয়ং গুণাঙ্ক। একটু লিখে রাখো সবগুলা, একটাই অ্যান্সার, সবগুলো একটু লিখে রাখো। একটা ইয়ং গুণাঙ্ক একক হবে তোমার নিউটন মিটার ইনভার্স 2, নিউটন মিটার ইনভার্স 2। দেখো চাপ, পীড়ন, স্থিতিস্থাপক গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্ক সবগুলাই সেম, মানে এককের ক্ষেত্রে, কারণ এগুলোর সাথে বিকৃতি থাকে, বিকৃতির একক নাই। দেখো এই স্থিতিস্থাপক গুণাঙ্ক হচ্ছে কি পীড়ন বাই বিকৃতি, স্থিতিস্থাপক গুণাঙ্ক কি পীড়ন বাই বিকৃতি, বিকৃতির কোনো একক নাই, বিকৃতির কোনো একক নাই। তাহলে পীড়নের একক যা, স্থিতিস্থাপক গুণাঙ্কের একক তা, পীড়নের একক যা, আয়তন গুণাঙ্কের একক তা। কারণ আয়তন গুণাঙ্ক হচ্ছে আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি, যেহেতু বিকৃতির কোনো একক নাই সেহেতু সেহেতু পীড়নের একক যা, এই আয়তন গুণাঙ্ক বা বাল্ক মডুলাসের একক তাই হবে। এরপরে ইয়ং গুণাঙ্ক, এটা আরেকটা নাম হচ্ছে দৈর্ঘ্য গুণাঙ্ক। দৈর্ঘ্য গুণাঙ্ক বা ইয়ং গুণাঙ্ক কি দৈর্ঘ্য পীড়ন ডিভাইড বাই দৈর্ঘ্য বিকৃতি, আর বিকৃতির যেহেতু কোনো একক নাই সেহেতু পীড়নের একক যা, ইয়ং গুণাঙ্ক একক তা। দেখো তাসফিয়া বলছে হচ্ছে 34-এর বি, 34-এর বি, হ্যাঁ তাসফিয়া চমৎকার, তাসফিয়া চমৎকার, 34-এর বি। বুঝতে পারছো কিনা তোমরা একটু লিখে রাখবে, একটু খেয়াল করে দেখো। চাপ, পীড়ন, স্থিতিস্থাপক গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্ক সবগুলোর একক সেম, মাত্রা সেম, সবগুলোর একক সেম, মাত্রা সেম। মাত্রা কি হবে বলতো? মাত্রা, মাত্রা দেখো এই যে এফ বাই এ, এফ বাই এ মাত্রা হবে তোমার এম এল স্কোয়ার, এম এল টি ইনভার্স 2। খেয়াল করে দেখো এম এল টি ইনভার্স 2, নিচে হচ্ছে তোমার এল স্কোয়ার, তাহলে হবে কি এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। মাত্রা হবে তোমার এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাই দাও, বুঝতে পারছো কিনা? খুবই ইম্পর্টেন্ট, এই ধরনের এমসিকিউ কিন্তু আসতে পারে, এই ধরনের এমসিকিউ আসতে পারে, একটু দ্রুত কমেন্ট করে জানাই দাও, দ্রুত। তানজিল বুঝতে পারছো কিনা? 35-এর ডি, 35-এর লোহার ঘনত্ব, হ্যাঁ তানজিল বলে দিছে আগেই, তানজিল আগে বলে দিছে। 35-এর কি, 35-এর কি বলতো? লোহার ঘনত্ব 7800, লোহার ঘনত্ব 7800। তানজিল চমৎকার। আচ্ছা এরপরে দেখো আমরা যদি পরবর্তী কোশ্চেন গুলো একটু দেখি। 35-এর ডি বলছে সরফরাজ, তাসফিয়া কোথায়? তাসফিয়া তোমরা বলো 35-এর ডি এটা কি সঠিক কিনা বলো। আচ্ছা স্যার লোহা 7850 হবে না? না, লোহার ঘনত্ব 7800, লোহা 7800, লোহা 7800, লোহা 7800। বুঝতে পারছো? লোহা 7800। তাহলে খেয়াল করে দেখো, তোমার যদি এই ধরনের কোনো কনফিউশন জাগে সে 850 নাকি 800, দেখো 7800 কাছাকাছি আর একটাও নাই, তাহলে এটাই আনসার। বুঝে গেছে ব্যাপারটা? তাহলে এটা কি হলো? তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে, তাহলে এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? সরফরাজ ক্লিয়ার কিনা বলো। সরফরাজ 850 তুমি জানো, দেখো 7800 রিলেটেড আর একটাও নাই, অ্যান্সার করতে তাহলে 4 নাম্বার। এইভাবে আমাদের অ্যান্সার গুলো করতে হবে। বুঝতে পারছো কিনা একটু দ্রুত আমাকে বলো, দ্রুত। 36, 36 বস্তুর ঘনত্ব কি কি বিষয়ের উপর নির্ভর করে? বস্তুর ঘনত্ব কি কি বিষয়ের উপর নির্ভর করে? বস্তুর উপাদান, দৈর্ঘ্য, বস্তুর তাপমাত্রা। বস্তুর উপাদান, বস্তুর দৈর্ঘ্য, বস্তুর তাপমাত্রা। একটু দ্রুত বলে দাও তো, দ্রুত আমাকে একটু কমেন্ট করো, দ্রুত দ্রুত কমেন্ট করো, দ্রুত। 36 এর আনসার কত হবে? 36, 36 সরফরাজ বলছে হচ্ছে ক্লিয়ার, চমৎকার। তানজিল, ইফতি কোথায় রে? ইফতি রে পাওয়া যেতেছে না। বস্তুর ঘনত্ব কি কি বিষয়ের উপর নির্ভর করে? বস্তুর ঘনত্ব কি কি বিষয়ের উপর নির্ভর করে? দ্রুত বলে দাও আনসার, দ্রুত। দেখো ঘনত্ব হচ্ছে রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। এখন এখানে কি আছে? বস্তুর উপাদান, হ্যাঁ উপাদান একটা ফ্যাক্টর, আলাদা আলাদা যদি উপাদান হয় বস্তুর ঘনত্ব হবে আলাদা। যেমন পানির ঘনত্ব এক ধরনের, লোহার ঘনত্ব আরেক ধরনের, পারদের ঘনত্ব আরেক ধরনের, রাইট? তাহলে উপাদান ফিক্স।
এরপরে বস্তুর তাপমাত্রা, হ্যাঁ তাপমাত্রার উপর ডিপেন্ড করে। দেখো তুমি যদি 0°C তাপমাত্রায় চিন্তা করো পানির কথা, সেটা বরফ হয়ে যায়, রাইট? এখন তুমি যদি আবার চিন্তা করো এরকম যে এই যে শীতকালে দেখবে যে তেল যেগুলা পাম অয়েল থাকে এগুলা জমাট বেঁধে যায়, বুঝে গেছে ব্যাপারটা? কারণ কি, তাপমাত্রা কমে যায়। তাপমাত্রা কমে যাওয়ার ফলে কি হয়? তাপমাত্রা কমে যাওয়ার ফলে ওখানে ঘনত্ব বেড়ে যায়। তাপমাত্রা কমে যাওয়ার ফলে ঘনত্ব বেড়ে যায়। তাহলে অ্যান্সার হবে তোমার 1 আর 3। এই যে চমৎকার, তাহলে খ নাম্বার অ্যান্সার, রাইট? সরফরাজ বলছে বি, তানজিল রহমান বলছে বি। চমৎকার চমৎকার, হ্যাঁ। আচ্ছা, এরপরে খেয়াল করো, দেখো 37 নাম্বারটা, 37 নাম্বারটা 200 গ্রাম ভরের 250 সেন্টিমিটার কিউব আয়তনের একটি বস্তুকে পানিতে ছেড়ে দিলে কি হবে? পানিতে ছেড়ে দিলে কি হবে? এক, বস্তুটি ডুবে যাবে, বস্তুটি 80% ডুবে যাবে, বস্তুটি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে, বস্তুটি 50% ডুবে থাকবে। একটু দ্রুত দেখো তো পারো কিনা এটা, দ্রুত দেখো পারো কিনা। হ্যাঁ, ঘনত্ব যদি বের করি বস্তুর, ওকে, m/v, দেখো 200 গ্রাম আছে, কি আছে বলতো? 200 গ্রাম, গ্রাম থেকে কেজি নিলে 10⁻3, এটা আছে 250 ইনটু সেন্টিমিটার কিউব, তাহলে ইনভার্স 6 দিতে হবে, রাইট? মনে আছে কিনা এগুলা? মনে আছে তো? ইনভার্স 6 দিতে হবে। তাহলে খেয়াল করো, দেখো তাহলে খেয়াল করো 200 ইনটু 10⁻3, 200 ইনটু 10⁻3 ডিভাইডেড বাই 250 ইনটু 10⁻6, এটা আছে কত বলতো? 800। 800। তাহলে খেয়াল করো, দেখো বলছে 38-এর ডি। আচ্ছা, 38 পরে তাসফিয়া দেখো 37 কত হবে? দেখো এটা ঘনত্ব আছে 800, পানির ঘনত্ব কত? পানির ঘনত্ব কত আমরা কত জানি? পানির ঘনত্ব কত? পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজি মিটার পার কিউব। তাহলে বস্তুটি ডুবে যাবে, মিথ্যা। তাহলে বস্তুটি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে না, এটাও মিথ্যা। বস্তুটি 50% ডুবে থাকবে না। তাহলে দেখো আমরা যদি একটা কাজ করি, তোমার 800 ডিভাইড বাই কত বলতো? 1000 ইন্টু কত? 100% যদি চিন্তা করি, তাহলে খেয়াল করে দেখো, ওকে, তাহলে খেয়াল করে দেখো 800 ডিভাইড বাই 1000 ইন্টু 100, তাহলে 80% ডুবে থাকবে। বস্তুটির 80% ডুবে থাকবে, বস্তুটি 80% ডুবে থাকবে না। তাসফিয়া চমৎকার, সরি বলার কিছু নেই তো, সরি বলার কিছু নাই, চমৎকার হয়েছে তো। বাট আমি বলছি হচ্ছে 37 নম্বরটা আগে করো। সরি কেন? তুমি ট্রাই করছো, এটা তো দারুণ চমৎকার, হ্যাঁ। ওকে, তাহলে খেয়াল করে দেখো, আমাকে একটু দ্রুত জানাও 37 নাম্বারটা বুঝছো কিনা। 37 নাম্বার তোমরা ক্লিয়ার কিনা আমাকে একটু দ্রুত জানাও, আমি তাহলে পরবর্তী এমসিকিউতে চলে যাব। 37 বি বলছে, 37 বি। তানজিল চমৎকার, তানজিল চমৎকার, তানজিল চমৎকার। 37 বি। 37, বাকি যারা আসো বুঝতে পারছো কিনা? সরফরাজ 37 বি বলছে ইফতি চমৎকার চমৎকার। ওকে, তাহলে আমি পরবর্তী প্রবলেমে চলে যাই। হ্যাঁ, পরবর্তী প্রবলেমে চলে যাই। তাহলে খেয়াল করো, দেখো আমাদের পরবর্তী প্রবলেম যেটা আছে, ফারেনহাইট ও সেলসিয়াস স্কেল কত ডিগ্রি তাপমাত্রায় সমান নির্দেশ করে? মানে কত তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে একই মান পাওয়া যায়? আমি তোমাদের ক্লাসে বুঝাইছিলাম, রাইট? এটা কিন্তু মুখস্থ বলে দিতে হবে, এটা আমি বলবো না। দ্রুত কমেন্ট করে আমাকে জানাও 38 কত হবে? 38 কত হবে? দ্রুত। তাসফিয়া যদি আগে অ্যান্সার দিয়ে দিছে, তাহলে একটু খেয়াল করো, দেখো আমরা এটা জানি c/5 = f-32 ডিভাইড বাই 9। কত তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট একই মান পাওয়া যাবে সেটা দেখো। আমরা যদি চিন্তা করি x তাপমাত্রায়, তাহলে x/5 = x-32 ডিভাইড বাই 9। তাহলে দেখো 9x = 5x মাইনাস 5 × 2 = 10, 3 × 5 = 15, 1 = 16। তাহলে খেয়াল করো 9 × 5 হচ্ছে তোমার কত? 14x = 160।
কি হলো? আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো 9x - 5x, তাহলে এখানে থাকবে কত? 4x। 4x = -160, সুতরাং x = কত হবে? x = -160 / 4। তাহলে 4 একে 4, 4 4 16, তাহলে -40, -40 ডিগ্রি সেলসিয়াস যদি বলো সেলসিয়াস, কেলভিন বলে কেলভিন, এখানে 40 জাস্ট মানটা যদি চিন্তা করি 30। ওকে, তানজিল বলছে 38 এর ডি, রাইট? কত? -40 ডিগ্রি সেলসিয়াস, মুখস্থ রাখবে এটা। -40 ডিগ্রি সেলসিয়াস, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, -40 ডিগ্রি সেলসিয়াস, -40 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এরপরে 39 নাম্বারটা কি হবে দেখো তো? 39 নাম্বারটা, শব্দের তীব্রতার একক কি? শব্দের তীব্রতার একক, শব্দের তীব্রতার একক দ্রুত। দেখো শব্দের তীব্রতার একক কত? কি বলে, হ্যাঁ, ওয়াট মিটার ইনভার্স টু, ওয়াট মিটার ইনভার্স টু, ওয়াট মিটার ইনভার্স টু। এই ওয়াটকে ভাঙলে আবার কি পাওয়া যায়? জুল পার সেকেন্ড। তাহলে আমরা যদি আবার লিখি জুল পার সেকেন্ড মিটার ইনভার্স টু, তাহলে 39 কত হবে? ওয়াট মিটার ইনভার্স টু, আমরা জানি এটা। তানজিল 1 3, হ্যাঁ তানজিল ঠিক আছে, চমৎকার। 1 3, ও এটা অপশন নাই, 1 আর 3, 1 আর 3, 1 আর 3, তানজিল চমৎকার। তানজিল, আচ্ছা, তাসফিয়া কোথায়? তাসফিয়া আক্তার, তুমি একটা 38 দেওয়ার পরে আর তুমি খুঁজে পাওয়া যাচ্ছে না। ওকে, ইফতি কোথায়? ইফতি দ্রুত কমেন্ট করো, ইফতি দ্রুত। পরবর্তী 40 নম্বর দেখো, নির্দিষ্ট ঘনত্বের তরলের গভীরতা 3 মিটার থেকে 9 মিটার হলে চাপ কত গুণ বাড়বে? নির্দিষ্ট ঘনত্বের তরলে গভীরতা 3 মিটার থেকে কত? 9 মিটার যদি হয়। 39 বলছে 1 আর 3, ইফতি দারুন, চমৎকার ইফতি। আচ্ছা, 39 নাম্বার, নির্দিষ্ট ঘনত্বের তরলে গভীরতা 3 মিটার থেকে 9 মিটার করলে চাপ কত গুণ বাড়বে? 3 মিটার থেকে কত গুণ? 9 মিটার, 9 মিটার করা হয়েছে, রাইট? তাহলে খেয়াল করো, P = H ρ G। এখানে তাহলে এই ρ G যদি ফিক্স চিন্তা করো, দেখো তাহলে P1 P1 P1, আচ্ছা তুমি এটাকে যদি পাশে নিয়ে আসো, P/H = তুমি ধ্রুবক চিন্তা করো, P1/H1 = P2/H2। তাহলে বলছে যে চাপ কত গুণ বাড়বে? তাহলে P2 সমান কত হবে? P1/H1 ইন্টু কত? H2। তাহলে P1 দেখো, H2 কত? H2 হচ্ছে তোমার 3 থেকে 9 গুণ বাড়ানো হয়েছে, তাহলে এটা 9, এটা হচ্ছে তোমার 3, P1, রাইট? তাহলে কত হবে? P2 সমান 3P1, P2 সমান কত হতো? 3P1, 30 এর A 3 গুণ, ঠিক আছে, 30 এর A 3 গুণ। দেখো আগের যে চাপ P, ওর 3 গুণ হবে কি বলতো? P2, 40 এর B, 40 এর B। তাসফিয়া দেখো তো, তাসফিয়া তুমি একটু আরেকবার চেক করো তো, দেখো তো ঠিক আছে কিনা। 40 এর 3 গুণ হওয়ার কথা, দেখো 40 এর কত গুণ হওয়ার কথা বলতো? 3 গুণ, 3 মিটার থেকে 9 মিটার, 3 মিটার। ফার্স্টে দেখো 3 মিটার, এরপরে কোথায় নিচে? 9 মিটার। বুঝে গেছে ব্যাপারটা? 40 এর A, 40 এর A দেখো ক্লিয়ার, ক্লিয়ার কিনা? 40 এর A, আচ্ছা তাসফিয়া তুমি একটু বলো ক্লিয়ার কিনা? তাসফিয়া বুঝতে পারছো? তাসফিয়া একটু দেখো 40 নম্বরটা বুঝতে পারছো কিনা, আমাকে একটু এনশিওর করো। হ্যাঁ, 40 নম্বরটা বুঝতে পারছো কিনা আমাকে একটু এনশিওর করো, আমি পরবর্তী ম্যাচে চলে যাব। ইফতি চমৎকার, চমৎকার। তানজিল রহমান চমৎকার। দ্রুত দ্রুত তাসফিয়া একটু আমাকে বলে দাও যে 40 তুমি বুঝতে পারছো কিনা, 40 নাম্বারটা বুঝতে পারছো কিনা। আচ্ছা, আচ্ছা, এরপরে খেয়াল করে দেখো, আমরা যদি পরবর্তী প্রবলেমে যাই, পরবর্তী প্রবলেম। ওকে, চিত্রের কোন কণাগুলো একই দশা সম্পন্ন? প্রচুর পরিমাণে এমসিকিউটা আসে, বুঝছো? এমসিকিউটা প্রচুর পরিমাণে আসে।
আমাকে একটু দ্রুত জানায় দাও এটা কত হবে। এটা আমি বলবো না, এটা আমি বলে দিব না, এটার অ্যান্সার আমি তোমাদের কাছ থেকে চাই। দ্রুত বলছে যে চিত্রের কোন কণাগুলো একই দশা সম্পন্ন, চিত্রের কোন কণাগুলো একই দশা সম্পন্ন, দ্রুত বলে দাও। দ্রুত দ্রুত। 41-এর কথা বলছে, 41-এর এ বি সি, বিসিডি, 41-এর বি বলছে সিইজি, সিইজি, 41-এর বি সিইজি না, 41 হয় না, 41 হয় না। তানজিল কোথায়? তানজিলের অ্যান্সার চাই। তানজিল, তোমরা চেষ্টা করছো, ধন্যবাদ, বাট এটা হয় নাই। খেয়াল করো, দেখো এটা একটু ভালোভাবে বুঝবা। 41-এর ডি, চমৎকার তানজিল, চমৎকার। তানজিল, তুমি নেক্সট ক্লাসে আমার কাছ থেকে একটা গিফট নিয়ে যাও, বুঝছো? পরীক্ষা দিয়ে কোচিং এ চলে আসবা, আমি নাদির বেলাল স্যারের কাছ থেকে নিবা, ঠিক আছে? আচ্ছা, ওকে, খেয়াল করো তাহলে, দেখো এখানে একটু চিন্তা করো, দেখো কণাটা উপরের দিকে উঠতেছে, এই বিন্দুতে উপরের দিকে উঠতেছে, রাইট? এরপরে দেখো এখানে ঘুরে এসে একটা কণা সম্পন্ন করে ফেলছে, মানে এখান থেকে যাত্রা শুরু করে ঘুরে আবার এখানে চলে আসছে, একটা পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে ফেলছে। তাহলে খেয়াল করো, এ বিন্দু, তারপর আবার এখান থেকে শুরু করে আবার এখানে গেছে, তার মানে এটাও কি উপরের দিকে, এটাও উপরের দিকে, তবে মাথায় রাখবা শুরুর উপরের দিকে, একবার ঘুরে আবার উপরের দিকে। তাহলে এই যে এ বিন্দু আর ই বিন্দু সেম, দেন আবার আই থেকে আবার কি হবে, আবার এরকম করে যাবে। তাহলে আয়ু কোন দিকে, উপরের দিকে, এবং ইনিশিয়াল স্টেজ আদি অবস্থা বোঝায়। এই যে ইফতি বলছে, বুঝতে পারছি। তাসফিয়া আক্তার বলো, বুঝতে পারছো কিনা? তাসফিয়া বুঝতে পারছো কিনা? তাসফিয়া বুঝতে পারছো কিনা? দেখো বিসিডি হবে না কেন, দেখো বিসিডি একই বরাবর, এটা হবেই না, হওয়ার কোনো পসিবিলিটি নাই। সিইজি কোথায়? সি দেখো নিচের দিকে, ই উপরের দিকে, হবে না। ডি এফ এইচ, ডি নিচে, নিচে নামতেছে। আচ্ছা ডি, এফ আছে, এফ কোথায়? আবার ডি, সরি, এফ আবার উপরের দিকে, এটা হবে না, এটাও হবে না, রাইট? তাহলে এটাও বাদ, তোমার অ্যান্সার হবে 4 নাম্বারটা। তাসফিয়া দ্রুত বলো, বুঝতে পারছো কিনা? তানজিল, পরেরটা নিচের কোনটি মৌলিক একক, নিচের কোনটি মৌলিক একক, এটা আমি বলে দিব না, তোমাদের বলতে হবে। এই ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষা থাকতে পারে, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। 42 নাম্বার, নিচের কোনটি মৌলিক একক, দ্রুত একটু আমাকে অ্যান্সার জানাও তো, দ্রুত দ্রুত, ঝটপট অ্যান্সার দিতে হবে, ঝটপট। নিচের কোনটি মৌলিক একক? হ্যাঁ, নিচের কোনটি মৌলিক একক? ইফতি, তানজিল, কমেন্ট কোথায়, কমেন্ট কোথায়, দ্রুত বলে দাও। ওকে, তাসফিয়া বলছে জি স্যার, বুঝতে পারছি। ওকে, 42-এর ডি, 42-এর ডি, ইফতি হয় না, ইফতি হয় না, ইফতি আরেকবার ট্রাই কর, আরেকবার ট্রাই কর, পারবি। দেখ 42 হচ্ছে প্যাসকেল, প্যাসকেল তো মৌলিক রাশি না, কারণ চাপ পিসন হচ্ছে এফ বাই এ, এখান থেকেই তো আমরা প্যাসকেল পাই, রাইট? চাপ তো মৌলিক রাশি না, তাহলে মৌলিক একক কেমনে হবে? মৌলিক রাশি না হলে তো মৌলিক একক হবে না। খেয়াল করো, মৌলিক রাশির একক হচ্ছে কি বলতো? মৌলিক একক মানে 42-এর এ, এইচ জেড না। তাসফিয়া, আচ্ছা 42-এর এই তানজিল বলছে মেনে নিতে পারলাম না, মেনে নিতে পারলাম না। মৌলিক রাশি 7টা, কি কি বলতো? দৈর্ঘ্য, ভর, দেখি 42-এর ডি, দেখো মৌলিক রাশি, দৈর্ঘ্য মিটার, ভর কেজি, তাপমাত্রা একক কেলভিন, তড়িৎ প্রবাহ একক হচ্ছে অ্যাম্পিয়ার, তড়িৎ প্রবাহ একক হচ্ছে অ্যাম্পিয়ার। 42-এর বি, ঠিক আছে 42-এর বি। আন্তাজে বসেছ নাকি? আন্তাজে করলে ঠিক হয় নাই। আচ্ছা, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ হচ্ছে মোল, পদার্থের পরিমাণ মোল। দীপন তীব্রতা হচ্ছে ক্যান্ডেলা, দীপন তীব্রতা এর হচ্ছে তোমার সিডি,
দ্বারা বোঝা হচ্ছে ক্যান্ডেলা, সি দ্বারা কি বোঝা বলতো? ক্যান্ডেলা। সি দ্বারা কি বোঝা বলতো? ক্যান্ডেলা। সি দ্বারা কি বোঝায়? ক্যান্ডেলা। এখানে তাহলে হার দিতে হবে না, জুল তো কাজের একক। কাজের একক কি বলতো? কাজের একক হচ্ছে জুল। জুল এটা তো হবে না, তাহলে প্যাসকেল হবে না, এটাও হবে না, তাহলে ক্যান্ডেলা। তাহলে কি বলতো? ক্যান্ডেলা। এটা কার একক? দীপন তীব্রতা। এই দীপন তীব্রতা হচ্ছে একটা মৌলিক রাশি। দীপন তীব্রতা কি বলতো? মৌলিক রাশি। এর একক কি হবে? ক্যান্ডেলা। মাথায় রাখতে হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে আমাকে জানায় দাও, দ্রুত দ্রুত কমেন্ট করে আমাকে জানায় দাও এটা বুঝতে পারছো কিনা। দ্রুত কমেন্ট করে জানায় দাও বুঝতে পারছো কিনা, দ্রুত আমাকে একটু জানাও, দ্রুত দ্রুত। তানজিল বলছে 42, ওকে 42 বি। হ্যাঁ তানজিল ঠিক আছে, এখন ঠিক আছে তানজিল, হালকা একটু মিস্টেক হয়ে গেছে নাকি, এখন ঠিক আছে ওকে। এরপরে খেয়াল করো, দেখো আমি 43 চলে আসি। বুঝছি স্যার, ওকে। ওকে ওকে, এসটি বলছে বুঝছি স্যার, ওকে। এখন খেয়াল করে দেখো, চকচকে চামচের উত্তল অংশে তাকালে, চকচকে চামচের উত্তল অংশে তাকালে নিচের কোন প্রতিবিম্ব দেখা যাবে? হ্যাঁ প্রতিবিম্ব কেমন হবে? চকচকে চামচের উত্তল অংশে তাকালে প্রতিবিম্ব কেমন হবে? ওকে, দেখো তো এটা পারো কিনা, একটু দ্রুত দ্রুত আমাকে বলতে হবে। হ্যাঁ আমাদের সময় কিন্তু খুবই কম, এই অল্প সময়ের মধ্যে আমাদের শেষ করতে হবে সবগুলো, ঠিক আছে? চকচকে চামচের উত্তল অংশে তাকালে নিচের কি বলে প্রতিবিম্ব কেমন দেখাবে? দ্রুত দ্রুত আমাকে বলতে হবে অ্যান্সার কি হবে, দ্রুত। দ্রুত আমাকে বলতে হবে অ্যান্সার কি হবে, দ্রুত দ্রুত আমাকে বলতে হবে অ্যান্সার কি হবে, দ্রুত দ্রুত। কোথায় কোথায় কমেন্ট কোথায়? 43-এর সি, 43-এর সি, 43-এর সি, 43-এর এ, 43-এর ডি, কোনটা নিব আমি? কিরে, 43-এর সি, 43-এর এ, 43-এর ডি, কোনটা নিব? কোনটা নিব বলো? তাহলে খেয়াল করো, চকচকে উত্তল অংশে, উত্তল পার্ট যেটা আর কি, বুঝা গেছে ব্যাপারটা? এই যে তোমার চামিজ, রাইট, উত্তল পার্ট যেটা, উত্তল অংশে তুমি তাকাবা, ক্লিয়ার? তাহলে খেয়াল করো, সেই অংশে উত্তল যদি থাকে, উত্তল দর্পণ বা উত্তল লেন্স এগুলো কি করে? কোন একটা কি বলে বস্তুর আকৃতি ছোট করে দেয়, কি করে বলতো? ছোট করে দেয়, ছোট করে দেয়। তাহলে খেয়াল করে দেখো, ছোট আছে কোনটা, দেখো এই যে ছোট, তাহলে সোজা বড় না, বড় হবে না, বিবর্ধিত হবে না, বাদ। উল্টো ছোট, দেখো উল্টো, উল্টো কি দেখা যায়? উল্টো দেখা যায় না, উল্টো দেখা যায় না। 43, 43-এর এ, 43-এর এ কে বলছে? তানজিল। 43-এর এ সোজা ও ছোট। 43 দেখো, গাড়ির গ্লাস গুলা উত্তল, উত্তল লেন্স দিয়ে লাগানো হয়, বুঝতে পারছো ব্যাপারটা? উত্তল লেন্স, খেয়াল করে দেখো, সরি উত্তল দর্পণ। তাহলে খেয়াল করে দেখো, 43-এর সি না, 43-এর সি হবে না, বিবর্ধিত মানে বড়, বড় হবে না, হবে কত? ছোট। তবে দেখো উত্তল অংশে, উত্তল অংশে তোমার এটা কি হবে বলতো? ছোট হবে, বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা? এরপরে খেয়াল করে দেখো, আমরা যদি পরবর্তী প্রবলেমটা একটু দেখি, পরবর্তী প্রবলেমে যদি একটু দেখি, ওকে। 44 এবং 45 খুব ইম্পর্টেন্ট। ঢাকা বোর্ডে এই ধরনের প্রশ্ন প্রচুর পরিমাণে আসে, ঢাকা বোর্ডে এই ধরনের প্রশ্ন প্রচুর পরিমাণে আসে। বলছে বর্তনীর তড়িৎ প্রবাহ কত? 44 বলছে বর্তনীর তড়িৎ প্রবাহ কত? দ্রুত বের করে দাও তো এটা আমাকে, দ্রুত দ্রুত কমেন্ট করো, অ্যান্সার কোনটা হবে? সরফরাজ কোথায় রে? ওকে, সরফরাজ কোথায়? সরফরাজ কমেন্ট কোথায়? কমেন্ট করো দ্রুত, অ্যান্সারটা একটু বলে দাও দ্রুত। দেখো তোমাকে এখানে কি বলছে, তড়িৎ প্রবাহ মাত্রা কত? তাহলে দেখো এই যে তোমার তিনটাই কিসে আছে? শ্রেণীতে আছে, রাইট? তাহলে দেখো 3 আর হচ্ছে 6 4 10, 10 5 15, I is equal to V by R, রাইট? V হচ্ছে 1.5, এটা হচ্ছে তোমার কত বলতো? 15, ওকে। 0.1 হওয়ার কথা, 0.1 অ্যাম্পিয়ার, 0.1, 0.1। 40-এর বি কে বললো রে তানজিল, 44-এর তো বি হওয়ার কথা না রে, ক্যালকুলেশন আই থিঙ্ক ঠিকই করছি। 1.5 ভাগ হচ্ছে 15, 0.1, হ্যাঁ ঠিকই তো আছে। 15 কি হবে বলতো? এ হবে 1 নাম্বার, সরি 44, 44-এর তানজিল, 44-এর বি কেন তানজিল? 44-এর বি কেন তানজিল? আবার দেখো তো, 44 বি,
তানজিল 44B আচ্ছা দেখো এ বি বর্তনী তৈরি প্রবাহ চাইছে রাইট, তাহলে 6 4 10 10 5 15 বি ইকুয়াল টু আই আর ইকুয়াল টু ভি বাই আর, ভি হচ্ছে 1.5 ভি বাই আর 44 এ তানজিল বুঝতে পারছো কিনা, ভি বাই আর আর কত, আর হচ্ছে 15 0.1। ওকে 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 সমস্যা নাই, বুঝতে পারছি। তানজিল এই ধরনের প্রবলেমে তোমার ভুল হওয়ার কথা না, বুঝতে পারছি আমি এটা, হ্যাঁ ওকে। এরপরে খেয়াল করো, দেখো বলছে 45-এ বি বিন্দুর বিভব কত, বি বিন্দুর বিভব কত, বি বিন্দুর বিভব কত, বি বিন্দুর বিভব কত, বি বিন্দুর বিভব কত দেখো তো পারো কিনা, বি বিন্দুর বিভব কত এটা তুমি পারবা, তোমরা এগুলা পারবা, এগুলা যে তোমাদের ঝামেলা হবে না। একটু দ্রুত এই ধরনের প্রবলেম গুলো একটু ভালোভাবে দেখে যাবা, বুঝতে পারছো এটা? তোমাদের বোর্ডে ঢাকা বোর্ডে বিশেষ করে এই ধরনের প্রবলেম গুলো প্রচুর পরিমাণে আসে। একটা সার্কিট দেয়, সিকিউ তো সেম সার্কিটের প্রবলেম ভালোভাবে করে যাবা, দ্রুত দ্রুত একটু দ্রুত দেখো তো পারো কিনা, একটু দ্রুত দ্রুত দেখো দ্রুত। 45-এর এ বলছে, তাহলে খেয়াল করে দেখো, আমরা একটু দেখি 4 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য কত, V1 is equal to IR1, I কত 0.1 ইনটু কত 4, তাহলে এখানে কত হবে 0.4 ভোল্ট, তাহলে 1.5 মাইনাস 0.4, তাহলে আসবে কত 1.1, 0.4 বলছে বি বিন্দু, বি বিন্দুর বিভব কত, বি বিন্দুর বিভব, বিভব এই আর অনেক বি বিন্দু বিভব পার্থক্য না, বি বিন্দু বিভব দেখো এটা হচ্ছে 1.1, 45-এর এ, সবাই বলতেছে 45-এর এ, 45-এর এ, 45-এর কি হবে, 45-এর সি হবে 1.1, বুঝতে পারছো কিনা দেখো, বি বিন্দুর বিভব মানে বি বিন্দুতে কত আছে, যেমন এই 1.5, তাহলে এখানে তোমার কি হতে পারে প্লাস 1.5, এটা মাইনাস 0, প্লাস 1.5 এটা মাইনাস 0, তাহলে খেয়াল করো এই বি বিন্দুর বিভব কত, বি বিন্দুর বিভব, বি বিন্দুর বিভব আর ওয়ানের দ্বিপ্রান্তের বিভব পার্থক্য না, আর ওয়ানের দ্বিপ্রান্তের বিভব পার্থক্য হচ্ছে কত 0.4, 0.4 আসছে, ক্লিয়ার। আমাদের বের করতে হবে কি বি বিন্দুর বিভব, বুঝতে পারছো কিনা একটু দ্রুত। 45-এর সবাই বলতেছে 45-এর তাসফিয়া, একটু দেখো তো আবার চেক করে কোথাও ভুল করছো কিনা, একটু অ্যান্সারটা আমাদের সলভটা একটু দেখো, এই তোমরা বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু জানাও, তা নাহলে আমি আবার বুঝাবো, সমস্যা নাই। একটু দ্রুত আমাকে জানাও বুঝতে পারছো কিনা, দ্রুত দ্রুত জানাইতে হবে, দ্রুত জানাই দাও বুঝতে পারছো কিনা। পরবর্তী ম্যাথে চলে যাবো, আমি যে পরবর্তী ম্যাথে চলে যাবো, বুঝতে পারছো কিনা দ্রুত বলো। 1.1 ভোল্ট, বুঝতে পারছো কিনা একটু দ্রুত 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 জানাও, দ্রুত জানাও 1.1 ভোল্ট, বুঝতে পারছো কিনা। বুঝছি স্যার, বুঝতে পারছি, ওকে ওকে ঠিক আছে। 45 সি, তানজিল রহমান এবার বুঝতে পারছো রাইট। শোনো আরেকটু কথা বলি, তো দেখো আমরা যেই এখানে যতগুলো এমসিকিউ করতেছি দেখবা এর মধ্যে ম্যাক্সিমাম এমসিকিউ গুলো হালকা একটু টুইস্ট দেওয়া, তোমরা মনে করো এক ধরনের আনসার এবং সফলতার সাথে এটাই দেখো, পরে হালকা একটু চেঞ্জ, এটা একটু খেয়াল রাখতে হবে। ধরো আমি 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 কিন্তু তোমরা এখানে যারা আছো তোমরা চিনি, তোমরা কেমন স্টুডেন্ট, তোমরা এগুলো পারো আমি বুঝি, বাট এই যে মাথা ঠান্ডা করে দেখতে হবে এক্স্যাক্টলি চাইছে কি, ক্লিয়ার। তুমি পারো বিষয়টা জানো, এটা ভেবে করে চলে আসলাম, চাইছে একটা কিন্তু তুমি আন্দাজ করে অন্যটা একটা দিয়ে চলে আসলাম, তাহলে কিন্তু নাম্বার শেষ। 1 নম্বর 2 নম্বরের কারণে যদি কখনো যদি তোমার এই প্লাস থ্রিটা যায়, ওর চেয়ে বেশি কষ্ট আর জীবনে আর কিছু হইতে পারে না, বুঝতে পারছো ব্যাপারটা। সো একটু কেয়ারফুল থাকতে হবে, একটু কেয়ারফুল থেকে আমাদের কোশ্চেনে কি চাইছে ওই অনুযায়ী অ্যান্সার করতে হবে, কোশ্চেনে যা চাইছে ওই অনুযায়ী অ্যান্সার করতে হবে। আচ্ছা এরপরে খেয়াল করো পরবর্তী প্রশ্ন যদি আমরা চলে যাই, পরবর্তী প্রশ্ন দেখো 46, হ্যাঁ জি স্যার তাসফিয়া, জি স্যার বুঝতে পারছি, ওকে সমস্যা নাই, এই ভুল করার মাধ্যমে তো তোমরা শিখবা। তো এই যে আজকে ভুল করছো, এরপরে যেন সেকেন্ড টাইম ভুল না হয় এটা একটু মাথায় রাখবা। বলছে 60 ওয়াটের একটি বাল্ব প্রতিদিন 1 ঘন্টা করে 30 দিন জ্বালাতে কত শক্তি ব্যয় হয়,
এইটা বলে এখানে পারবা না এমন কেউ নাই। একটু দ্রুত, প্রত্যেকে দ্রুত, খুব অল্প সময়ের মধ্যে 30 সেকেন্ডের মধ্যে আমি অ্যান্সার চাই। 30 সেকেন্ড, জাস্ট 30 সেকেন্ড, দ্রুত অ্যান্সার চাই, দ্রুত। 46 এর অ্যান্সার দ্রুত চাই। কি বলছেন? 60 ওয়াটের একটি বাল্ব প্রতিদিন 1 ঘন্টা 30 দিন জ্বললে বিদ্যুৎ শক্তি ব্যয় কত হবে? দ্রুত, দ্রুত অ্যান্সারটা কমেন্ট করো, দ্রুত দ্রুত। এইটা পারবা না এমন কেউ নাই এখানে, আমি বিশ্বাস করি তোমরা সবাই পারবা। একটু ক্যালকুলেট করে আমাকে একটু জানায় দাও, ক্যালকুলেট করে আমাকে একটু জানায় দাও, ঠিক আছে? ওকে, দ্রুত দ্রুত, আমি এখনো কিন্তু কমেন্ট পাই নাই, দ্রুত জানাও, এত লেট হয় কেন? মাত্র 30 সেকেন্ড লাগবে এটাতে। 46D 1800 কিলোওয়াট, 1800 কিলোওয়াট। তাসফিয়া কি বলছে? 46 এর বি 30 কিলোওয়াট। হুম, হইলো না, হইলো না। আর একবার ট্রাই করো, দেখো তো কোথায় ভুল করছো। তাসফিয়া দেখো তো কোথায় ভুল করছো। তাসফিয়া এককে ঝামেলা করে দিছো মনে হয়। দেখো দেখো, ডাব্লিউ ইজ ইকুয়াল কি বলতো, কত? প্রতিদিন 1 ঘন্টা 30 দিন যাওয়াতে কত কিছু শক্তি ব্যয় হয়? ডাব্লিউ ইজ ইকুয়াল টু, সরি, ডাব্লিউ ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার পিটি, পি হচ্ছে 60, পি হচ্ছে কত 60, আর 1 ঘন্টা করে চলতেছে কতদিন? 30 দিন। 3 6 18, সাথে আছে দুইটা জিরো, এটা হচ্ছে তোমার ওয়াট আওয়ার। ক্ষমতা হচ্ছে ওয়াট, সময় একক আওয়ার, সময় আওয়ার। তাহলে ওয়াট আওয়ার একটাও নাই, আছে কিলোওয়াট আওয়ারে। কিলোওয়াট আওয়ারে থাকলে আমাকে কি করতে হবে? 1000 দ্বারা ভাগ করতে হবে। 1000 দ্বারা যদি ভাগ করো তাহলে কত হবে? 1.8 কিলোওয়াট আওয়ার। বুঝছো কিনা আমাকে জানায় দাও, বুঝছো কিনা? 1.8 এই নাম্বারটা 46, বুঝছো কিনা? দ্রুত কমেন্ট করো, দ্রুত দ্রুত। বুঝতে বুঝতে পারছো কিনা আমাকে দ্রুত জানায় দাও তো। এই ভুল করা যাবে না, দেখো এই ভুল কিন্তু করা যাবে না, এককে হালকা গন্ডগোল থাকতে পারে। ইফতি 46 এর এ, হ্যাঁ চমৎকার ইফতি। এই ভুল করা যাবে না, দেখে শুনে কিন্তু অ্যান্সার করতে হবে, এই ভুল করলে কিন্তু সমস্যা। বুঝে গেছে ব্যাপারটা? আমাদের রবিবারে পরীক্ষা, তাই না? রবিবারে পরীক্ষা, আজকে যদি আমরা এই ভুল করি, এত সহজ সহজ ম্যাথ এগুলো তোমরা পারো, রাইট? এই ভুল করলে হবে, এই ভুল করা যাবে না, ঠিক আছে? ওকে, তানজিল, তানজিল বলছে জি স্যার বুঝতে পারছি। তানজিল কিরে, তোর এতক্ষণ খুঁজে পেলাম না কেন রে? দ্রুত, তুই কোথায়? তোর অ্যান্সার অ্যান্সার তো ঝটপট হবে। ওকে, এরপরে দেখো আমরা পরের প্রবলেম যদি চলে যাই, পরের প্রবলেম যেটা আছে, পরের প্রবলেমে কি আছে দেখো তো। ওকে, তাসফিয়া বলছে জি স্যার বুঝতে পারছি। ওকে, 47 কি বলছে? কোন ধারকের ধারকত্ব 10 মিলি ফ্যারাডে, 10 মিলি ফ্যারাডে, এতে বিভব শক্তি দেওয়া হয়েছে 10 ভোল্ট। সঞ্চিত শক্তির পরিমাণ কত? সঞ্চিত শক্তির পরিমাণ কত? এইটা পারা যাবে কিনা? সঞ্চিত শক্তির সূত্র কি? ঢাকা বোর্ড 24 আসছিল, ধারকের সঞ্চিত শক্তির সূত্র। একটু দ্রুত জানাই দিতে হবে আমাকে, সঞ্চিত শক্তির সূত্র কি? দ্রুত জানাই দিতে হবে। ধারকের সঞ্চিত শক্তি, ধারকের সঞ্চিত শক্তি, ধারকের সঞ্চিত শক্তি ইউ ইজ ইকুয়াল হাফ সি ভি স্কোয়ার। ধারকের সঞ্চিত শক্তি ইউ ইজ ইকুয়াল কি বলতো? হাফ সি ভি স্কোয়ার, হাফ কিউ ভি, হাফ কিউ স্কোয়ার বাই সি। মনে আছে এগুলা? হাফ সি ভি স্কোয়ার তিনটে লেখা দিয়েছিলাম, হাফ সি ভি স্কোয়ার, হাফ কিউ ভি, হাফ কিউ স্কোয়ার বাই সি। তিনটেই কিন্তু মাথায় রাখতে হবে। দেখো এখানে ধারকত্ব সি এর মান কত দেওয়া হচ্ছে? 10 মিলি ফ্যারাডে। তাহলে দেখো 10 মিলি, মিলি থেকে তাহলে কোথায় নিতে হবে? ফ্যারাডেতে নিতে হবে। দেখো ওয়ান, দেখো একটু খেয়াল করো, 1 মিলিমিটার সমান কত? দেখো 1 মিলিমিটার, রাইট? 10 ইনভার্স 3 মিটার, রাইট? 10 ইনভার্স 3 মিটার, তাহলে মিলি ফ্যারাডে। তাহলে দেখো 10 ইনভার্স কত? 3 ফ্যারাডে ইনটু ভি স্কয়ার, ভি এর মান কত? 10। তাহলে খেয়াল করো, দেখো দুইটা চলে যাবে 0.5। তাহলে খেয়াল করো 10 ইনটু 10 ইনভার্স
3 10 into 10 was 3 into 10 into 0.5 0.05 okay 0.5 joule 0.5 joule oh v square ধরে 100 হুম 0.5 তাহলে খেয়াল করো দেখো 0.5 অ্যান্সার কত 47 নাম্বার 47 এর এ ঠিক আছে ইফতি 47 এর এ ঠিক আছে ইফতি তাহলে খেয়াল করো দেখো ধারকের সঞ্চিত শক্তির সূত্র কি হাফ সি ভি স্কয়ার সি বুঝতে কি বোঝায় সি হচ্ছে ধারকত্ব দেওয়া আছে কত 10 মিলি ফ্যারাডে তাহলে মিলি ফ্যারাডে থেকে ফ্যারাডে মিলি কি করতে হবে 10 ইনভার্স 3 দ্বারা গুণ করতে হবে 10 ইনভার্স 3 দ্বারা গুণ করতে হবে তানজিল রহমান চমৎকার চমৎকার বল দেওয়া আছে 10 বল তাহলে 10 আমরা হাফ সি ভি স্কয়ার সি এর মান বসালাম ভি 10 স্কয়ার তাহলে আমাদের এখানে কত আসছে 0.5 জুল 0.5 জুল চমৎকার চমৎকার তানজিল আচ্ছা এরপরে খেয়াল করো দেখো পরবর্তী যে কোশ্চেন 47 বর্তনীতে সার্কিট ব্রেকার ব্যবহার করার কারণ কি বর্তনীতে সার্কিট ব্রেকার ব্যবহার করার কারণ কি দ্রুত আমাকে বলে দাও তো দ্রুত বর্তনীতে সার্কিট ব্রেকার কেন ব্যবহার করা হয় এইটার অ্যান্সার আই থিঙ্ক তোমাদেরকে বলে দেওয়া লাগবে না আমি বুঝতে পারছি তোমরা সবাই পারবা কি পারবা না দ্রুত কমেন্ট করে জানাও হ্যাঁ দ্রুত কমেন্ট করে জানাও দ্রুত তানজিল ইফতি এই সরফরাজ ইয়া কোথায় তাসফিয়া তাসফিয়া আক্তার সরফরাজ কোথায় 48 হ্যাঁ হ্যাঁ 48 ও আচ্ছা 48 চলে গেছে সরি 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 48 মিসিং 48 49 আচ্ছা 48 10 ওহম রোধের একটি তারকে টেনে 3 গুণ বৃদ্ধি করা হলে বর্তমান রোধ কত এটা পড়াইছিলাম তোদেরকে 48 ওই যে ইফতি তানজিল হ্যাঁ নিরাপত্তামূলক ব্যবস্থা চমৎকার নিরাপত্তামূলক ব্যবস্থার জন্য আমরা সার্কিট ব্রেকার ব্যবহার করি 48টা আমাদের মিসিং 48টা বলতো কি হবে তোমাদের কিন্তু এই রুলস এই শর্টকাট দেখাইছিলাম পারবা কি পারবা না দ্রুত দ্রুত 48 49 এর হ্যাঁ 49 এ 48 কত হবে 48 কত হবে একটু দ্রুত জানাই দাও 48 এর এ তাসফিয়া আক্তার বলছে 48 এর এ রাইট ওকে 3 গুণ লম্বা করা হয়েছে 48 এর এ তো আগের রোধ কত 10 90 হয় কথা রে অ্যান্সার তো নাই এখানে 48 এর এ 48 তাসফিয়া বলছে 48 এর এ বাকিরা কোথায় দ্রুত দ্রুত কমেন্ট চাই 48 এর এ তানজিল ইফতি 48 কত হবে তাসফিয়া বলছে 48 এর এ তাসফিয়া বলছে 48 এর এ দেখো নিউ রোধ একটা তারকে টেনে এন গুণ লম্বা করা হলে একটি তারকে টেনে এন গুণ যদি লম্বা করা হয় আর নিউ কত হবে আর নিউ হবে এন স্কয়ার ইন্টু আর তাহলে এন 3 গুণ করা হয়েছে 3 স্কয়ার ইন্টু আর কত 10 তাহলে 3 3 9 90 ওহম এখানে একটাও আমাদের 90 ওহম নাই রাইট মনে হলে বর্তমান রোধ কত নিউ রোধ কত বর্তমান রোধ হচ্ছে 90 ওহম বর্তমান রোধ কত 90 ওহম বুঝতে পারছো কিনা বলতো হ্যাঁ এই 60টা কত বলে চাল আছে কিসে আচ্ছা আচ্ছা দ্রুত বলো তো 48 বুঝতে সরি হ্যাঁ 48 বুঝতে পারছো কিনা একটু দ্রুত কমেন্ট করো দ্রুত মাঝে মাঝে আচ্ছা শুনে দেখা যায় ঠিক আছে ওপেন করে না হ্যাঁ জানো আচ্ছা আচ্ছা একটু দ্রুত জি স্যার তানজিল বলছে জি স্যার বুঝতে পারছি ওকে ঠিক আছে এই ধরনের ম্যাথগুলো কিন্তু আসতে পারে আমাদের একটু ভালোভাবে করতে হবে ওকে তাহলে এর পরবর্তী দেখো এটা কিন্তু পারবো তোমাদের বলছে পি কিউ বস্তুর বিন্দুর অবস্থান কোথায় হবে পি কিউ লক্ষ্য বস্তু আছে কোথায় বলতো লক্ষ্য বস্তু আছে হচ্ছে তোমার 6 লক্ষ্য বস্তু কোথায় আছে 6 বিন্দুর অবস্থান কোথায় হবে
ওকে, তাহলে খেয়াল করে দেখো আমাদের একটু দ্রুত যদি খেয়াল করো দেখো বক্রতার কেন্দ্র, প্রধান ফোকাস, তাহলে 1 অসীমের 2 3 4 5 6 বস্তুর দূরত্ব প্লাস বিম্বের দূরত্ব ইজ ইকুয়াল টু দেখো 6 হইতে হবে। বস্তুর দূরত্ব প্লাস বিম্বের দূরত্ব যদি তোমার 6 হয় সেটা কি হবে বলতো? বক্রতার কেন্দ্র অসীমের মাঝে। হ্যাঁ ঠিক আছে। কেউ কি দিছে? তাহলে খেয়াল করে দেখো এই যে এটা অ্যান্সার কত হবে বলতো? হ্যাঁ, বক্রতার কেন্দ্র প্রধান অসীমের মাঝে। অসীম অসীম যেহেতু বলছে এখানে এটা আমাদের নিতে হবে। হ্যাঁ, অসীম যেহেতু বলছে আমাদের অ্যান্সার কোনটা হবে বলতো? বক্রতার কেন্দ্র অসীমের মাঝে, রাইট? বুঝতে পারছো কিনা? 50 নাম্বার বুঝতে পারছো কিনা? একটু একটু দ্রুত বলো তো। 50 নাম্বার বুঝতে পারছো কিনা? দ্রুত বলো 50 নাম্বার বুঝতে পারছো কিনা? এইটা খোলা ফেললে মাইক্রোফোন কাজ করবে না, না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। 50-এর বি, হ্যাঁ, তানজিল রহমান চমৎকার। 50-এর বি, তানজিল রহমান চমৎকার। 50-এর বি। এরপরে খেয়াল করা বলছে যে নিচের কোনটির উপর শব্দের বেগ নির্ভর করে না। নিচের কোনটির উপর শব্দের বেগ নির্ভর করে না, একটু বলে দাও তো। নিচের কোনটির উপর শব্দের বেগ নির্ভর করে না। নিচের কোনটির উপর শব্দের বেগ নির্ভর করে না। দেখো, এক বস্তুর তাপমাত্রা, বাতাসের চাপ। হুম, হুম, আচ্ছা আচ্ছা, একটু দ্রুত 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 এক নম্বর একটু বলে দাও তো। নিচের কোনটির উপর শব্দের বেগ নির্ভর করে না? 51, দ্রুত। তাপমাত্রা, বাতাসের চাপ, বাতাসের ঘনত্ব, মাধ্যমের স্থিতিস্থাপকতা। 51 বি বলছে। 51 তানজিল রহমান, 51 বি হবে না। শব্দের বেগ তাপমাত্রার উপর নির্ভর করে, বাতাসের চাপ, বাতাসের ঘনত্ব, শুধুমাত্র মাধ্যমের স্থিতিস্থাপকতার উপর নির্ভর করে না। দেখো, চাপের কারণে শব্দের বেগের পরিবর্তন হয়। 51 বি হবে না, 51 বি হবে না। চাপের উপর নির্ভর করে। চাপের উপর শব্দের বেগ নির্ভর করে, তাপমাত্রার উপর নির্ভর করে, বাতাসের ঘনত্বের উপরও নির্ভর করে। তা নির্ভর করে না কার উপর? মাধ্যমের স্থিতিস্থাপকতার উপরে। মাধ্যমের স্থিতিস্থাপকতার উপরে। 51 বি হবে না রে, 51 বি হবে না। আচ্ছা, আহ, তোমরা এখানে যারা আছো, আমি কিছু কথা বলি। এই বাকি যে এমসিকিউ গুলো আছে এখানে বেশ কিছু, আমরা 65টা পর্যন্ত আছে। আমি তোমাদের কি বলে গ্রুপে পাঠাই দিব না, তোমরা এটা থেকে বাকিগুলো একটু কমপ্লিট করিও। আমরা এই ক্লাসটা আজকে আসলে এখানে শেষ করতে হইতেছে। আর একটু শর্ট কিছু কথা বলে দিই। তোমরা সিকিউ এর জন্য যেটা করবা, সিকিউ এর জন্য চ্যাপ্টার চ্যাপ্টার 2 থেকে যদি আমি একটু শুরু করি, দেখো একটু খেয়াল করো সিকিউ এর জন্য যেগুলো করবা। ওকে ওকে, বন্ধ যাবো। হ্যাঁ, চেঞ্জ করে দিব নাকি? ব্যাকগ্রাউন্ড থিমেই তো গেলাম। কি দিব? এটা দিব? দেখা যায় এটা দিলে বাজে কালার, এটাই দিই না। আচ্ছা, খেয়াল করো একটু দ্রুত সিকিউ এর জন্য। দেখো তোমাদের চ্যাপ্টার ফিজিক্স, একটু খেয়াল করে দেখো চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 থেকে তোমরা যেগুলো করবা, চ্যাপ্টার 2 থেকে তোমরা ওই প্রথম 20 সেকেন্ড অতিক্রমণ দূরত্ব বা প্রথম 30 সেকেন্ড অতিক্রমণ দূরত্ব বা একটা তম সেকেন্ড অতিক্রমণ দূরত্ব, এই ধরনের প্রবলেমগুলো বেশি করবা। এরপর এখানে তোমার বেগ সময় লেখচিত্র, ত্বরণ সময় লেখচিত্র, ঢাল নির্ণয়, এই টাইপটা করবা। ঠিক আছে, আমি চেষ্টা করছিলাম তোমাদের জন্য সিকিউরিটি পাঠাই দিব, কিন্তু পারি নাই আসলে। যাই হোক, এই টাইপটা করবা। আর একটা টাইপ এখান থেকে করবা, সেটা হচ্ছে তোমার কত সময় পরে, যখন একটা গাড়ি এবং একটা তোমার কি বলে মোটরসাইকেল,
দুইটা একসঙ্গে গতিশীল হয়, বলে যে কোথায় গিয়ে মিলিত হবে বা কতবার মিলিত হবে বা কত সময় পরে দুইটার বেগ সমান হবে, এই ধরনের কোশ্চেনগুলো একটু করতে হবে চ্যাপ্টার 2 থেকে। ঠিক আছে, চ্যাপ্টার 2 থেকে যদি এগুলা করো বেশ ইম্পর্টেন্ট টপিকস আছে, এগুলো চলে আসবে। আর চ্যাপ্টার 3 তে তোমার ভরবেগের সংরক্ষণের সূত্র, স্থিতিস্থাপক সংঘর্ষ হবে কি হবে না, বলের ঘাত। আর আরেকটা হচ্ছে তোমার কার্যকর বলের যে সূত্রটা দিয়ে ম্যাথ করতে হবে। কার্যকর বলের সূত্র দিয়ে দেখো আমাদের যে শীট আছে মানে যে টাইপ আছে, কার্যকর বলের সূত্র ইউজ করে যে ম্যাথ গুলো করতে হবে একটু করে ফেলবা। ঠিক আছে, আচ্ছা। আর চ্যাপ্টার 4 থেকে দেখো, চ্যাপ্টার 4 একটু ভালোভাবে কমপ্লিট করবা। চ্যাপ্টার 4 এ তুমি কি বলবো, কোথায় গতিশক্তি শক্তির সংরক্ষণশীলতার নীতি, ABCD বিন্দুতে অনেক সময় দ্রুত দেওয়া থাকে, অনেক সময় সময় দেওয়া থাকে। আমাদের শীটে কিন্তু টাইপ গুলো আছে, একটু ভালোভাবে দেখে যাবা। ঠিক আছে, দেন আবার বলে যে কোথায় গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে বা 3 গুণ হবে, একটু দেখে ফেলবা। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, তাসফিয়া গ্রুপ অ্যাড নাই, কমেন্ট বক্সে আমি পাঠাই দিব। আচ্ছা, তাহলে আমরা চ্যাপ্টার 4 এ বলেছিলাম। এরপরে চ্যাপ্টার 4 থেকে যেটা করবা, চ্যাপ্টার 4 থেকে করবা হচ্ছে কর্মদক্ষতার ম্যাথ গুলো করবা একটু। হ্যাঁ, যে কর্মদক্ষতার ম্যাথ গুলো একটু করে ফেলবা। আমাদের যে টাইপ গুলো আছে, হ্যাঁ, টাইপ গুলো থেকে করে ফেলে হয়ে যাবে। হ্যাঁ, টাইপ গুলো থেকে করে ফেলো। আচ্ছা, এরপরে চ্যাপ্টার 5 থেকে পিস্টনের ম্যাথ যেগুলো আছে একদম ফাটাই করে ফেলবা, খুব ইম্পর্টেন্ট। পিস্টনের ম্যাথ গুলো, হ্যাঁ, ওখানে কৃতকাজ নির্ণয় করতে বলে। ঠিক আছে, কৃতকাজ নির্ণয় করতে বলে বা F2 নির্ণয় করতে বলে, বড় পিস্টনের বল কত বা ছোট পিস্টনের বল কত, এই ধরনের ম্যাথ গুলো একটু আমাদের করতে হবে, এগুলো খুব ইম্পর্টেন্ট। এরপরে বলে যে তোমার ওই সোনার কি বলে খাঁটি সোনা কিনা, ওই ধরনের যে ম্যাথ গুলো আছে, একটা আয়তকার বস্তু থাকে, বলে যে কোন তলে বেশি চাপ অনুভব হবে, এই ধরনের ম্যাথ গুলো একটু করে ফেলবা। দেন কোথায় যাবে বলতো, ভাষা ডোবাতে চলে আসবা। ক্লিয়ার? বুঝা গেছে ব্যাপারটা? চ্যাপ্টার 6 দুটো টাইপ আছে, দুইটি ভালো করে ফেলবা। রাইট? ওই তোমার বলে যে মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করো বা তাপের পরিমাণ নির্ণয় করো। ক্লিয়ার? এরপরে যেটা আছে তোমার এরপরে ওই তোমার দৈর্ঘ্য প্রসারণ, আয়তন প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, এই ধরনের বা এদের সম্পর্কের যে প্রবলেম গুলো একটু করে ফেলবা। ঠিক আছে, আচ্ছা। তাহলে চ্যাপ্টার 6 গেল। 6 এর পরে 7, চ্যাপ্টার 7 এ ট্রাই করবা যে প্রতিধ্বনি শোনা যাবে কি যাবে না, এই ধরনের ম্যাথ গুলা করতে। ক্লিয়ার? এই ধরনের ম্যাথ গুলো একটু করে ফেলো, ভালো হবে। এরপরে তোমার তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া থাকে, কম্পাঙ্কের পার্থক্য দেওয়া থাকে, এই রিলেটেড যে শীটের ম্যাথ গুলো আছে একটু করে ফেলবা। এই ধরনের যে ম্যাথ গুলো আছে একটু করে ফেলবা। ঠিক আছে, আচ্ছা। এরপরে এখানে তোমার চ্যাপ্টার 7 এ আর কিছু না দেখি, চ্যাপ্টার যদি 8 এ যাও, 8 এ দেখো তোমাদের যে বিভিন্ন অবস্থানে বিম্বের আকার আকৃতি কেমন হবে। ক্লিয়ার? এই ধরনের প্রবলেম যে 5টা আছে, 5টা বা 6টা অবস্থানের জন্য একটা তো আসেই না, বাকি 5টা অসীমেরটা আসে না, বাকি 5টা একটু ভালোভাবে করে ফেলবা। 5টা খুব ভালোভাবে করবা। এখান থেকে বিবর্ধন বের করতে হবে, বিবর্ধনের ম্যাথ গুলো করে ফেলবা। বস্তুর অবস্থান বা বিম্বের অবস্থান, ফোকাস, দূরত্ব, এই রিলেটেড যে ম্যাথ গুলো আছে একটু করে ফেলবা। চ্যাপ্টার 9 এ হ্রস্ব দৃষ্টি, দীর্ঘ দৃষ্টি, ক্ষীণ দৃষ্টি, দীর্ঘ দৃষ্টি, এই টাইপের প্রবলেম যেগুলো আছে একটু ভালোভাবে করে ফেলবা। এই টাইপের প্রবলেম গুলো করে ফেলবা। এরপরে ক্ষমতা দেওয়া থাকে ডায়োপ্টারের উপরে, ওগুলা থেকে যেই পাওয়ার বের করতে বলে বা ওগুলা থেকে যেই ম্যাথগুলো ফোকাস দূরত্ব বের করতে বলে, এগুলো একটু করে ফেলবা। পাশাপাশি তোমার দুইটা মাধ্যমের যে প্রতিসরণক দেওয়া থাকে, এই রিলেটেড ম্যাথ গুলো করে ফেলবা। আচ্ছা, এরপরে যদি আসি চ্যাপ্টার 10 এ প্রাবল্য নির্ণয়, কোথায় লব্ধি প্রাবল্য সমান হবে, কোথায় লব্ধি প্রাবল্য শূন্য হবে, বল নির্ণয়, বলের মানে কি পরিবর্তন হবে, এই টাইপের প্রবলেম গুলো বেশি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? এরপরে যদি আমি আসি তোমার চ্যাপ্টার 11, একটু আমার কথাগুলো শুনলেই হবে। হ্যাঁ, চ্যাপ্টার 11 যেটা আছে, চ্যাপ্টার 11 এ তোমরা বর্তনী দেওয়া থাকে, তুল্য রোধ নির্ণয় করতে বলে, তড়িৎ প্রবাহ নির্ণয় করতে বলে, অথবা বিভিন্ন রোধের ক্ষমতা নির্ণয় করতে বলে। এগুলা একটু ভালোভাবে করে ফেলতে হবে। বুঝা গেছে ব্যাপারটা? এগুলো একটু ভালোভাবে করে ফেলতে হবে। এর পাশাপাশি আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই বর্তনীর পাশাপাশি যেগুলো হচ্ছে তোমার ফ্যান, লাইট 30 দিন বা 1 মাস জ্বলার ফলে কি পরিমাণ বিদ্যুৎ বিল আসবে, এই রিলেটেড প্রবলেম গুলো একটু করে ফেলবা। আমার ইচ্ছা ছিল আমি তোমাদের জন্য এক্স্যাক্টলি যেই পয়েন্ট গুলা বলতেছি, ওই সিকিউ গুলা তোমাদেরকে দিয়ে দেওয়ার,
কিন্তু আমি আমার বেস্ট ট্রাই করে আমি পারি নাই। আমি প্রচুর ব্যস্ত থাকার কারণে তোমাদের জন্য ওইটা রেডি করতে পারি নাই। বাট আমি বলে দিতেছি, এবং আমার শীট তোমাদের কাছে আছে, ওই শীট থেকে এইগুলাই করলে হবে। এগুলোই হয়তো আমি মুখে না বলে পাশাপাশি আমি সামনে রেখে ওগুলা বুঝাই দিতে পারতাম, কিন্তু আমি ব্যস্ততার কারণে ওইগুলা করতে পারি নাই। সো আমি যাই হোক, তোমরা একটু একটু কষ্ট করে শীট থেকে এগুলো একটু লিখে দেখে নিও। হ্যাঁ, আচ্ছা, তাহলে 10 তো আমরা বললাম, 11 বললাম, এরপরে 12। 12 যে ম্যাথ গুলা করেছি না, ওগুলো করে ফেলবা। বুঝা গেছে ব্যাপারটা? যে তোমার তড়িৎ প্রবাহ নির্ণয়, পাক সংখ্যা নির্ণয়, ভোল্টেজ নির্ণয়, দেন বলে ইনপুট এবং আউটপুট দুইটার ক্ষমতা সেম হবে কিনা, এই ধরনের যে ম্যাথ গুলো আছে একটু করে ফেলবা। এই ধরনের ম্যাথ গুলো একটু করে ফেলবা। এরপরে এরপরে যেটা আছে তোমার 13, 14, 15, এগুলা যা আছে এগুলোর জন্য শুধু ক খ পড়বা আর এমসিকিউর জন্য পড়বা, এগুলা মাথায় নেওয়ার দরকার নাই। আর এক যদি পড়তে চাও, এক পড়তে গেলে তুমি এখানে আপেক্ষিক ত্রুটি পড়বা, দৈর্ঘ্য নির্ণয়, ব্যাস নির্ণয়। আপেক্ষিক ত্রুটি, দৈর্ঘ্য নির্ণয়, ব্যাস নির্ণয়, আর হচ্ছে আয়তন বের করতে বলে। এই ধরনের প্রবলেম গুলো করিও। এই ছিল আমার তোমার আজকের ক্লাস। আজকে এই পর্যন্তই। তো তোমরা ভালোভাবে পরীক্ষা দিও, তোমাদের জন্য দোয়া রইলো। যদি কোনো প্রবলেম হয় গ্রুপে জানাও, বা এখানে যদি এটা দেখে কেউ করো, আমাকে কমেন্ট করো। নিচে কমেন্ট করলে আমরা রেসপন্স করব। কোনো প্রবলেম হলে আমরা ওইটা নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? তুমি গ্রুপে মেসেজ দিও তোমরা, এনি কাইন্ড অফ প্রবলেম হেল্প করবো আমরা, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। পরীক্ষা ভালোভাবে দিও, সাবধানে দিও, ভুল করা যাবে না, ঠিক আছে?